সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো বহু নির্বাচনী পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বাংলা প্রথম পত্র সৃজনশীলের জন্য, জ্ঞানমূলক অনুধাবনের জন্য কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গল্প, সেটা হচ্ছে অপরিচিতা গল্প। এই অপরিচিতা গল্প থেকে বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নানাভাবে প্রশ্ন আসে। তার আগে আমরা একটু জানি অপরিচিতা গল্প কোন ধরনের গল্প। অপরিচিতা গল্প স্বামী হওয়ার গল্প নয়, অপরিচিতা গল্প প্রেমিক হওয়ার গল্প। অপরিচিতা গল্প সামাজিক হওয়ার গল্প নয়, মানবিক হওয়ার গল্প। অপরিচিতা গল্প আত্মসমর্পণের গল্প নয়, আত্মজাগরণের গল্প। তো এই গল্প নানা কারণেই গুরুত্বপূর্ণ। তো বহু নির্বাচনী পরীক্ষা এবং সৃজনশীলের জ্ঞানমূলক অনুধাবনের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে, সেটা নিয়ে আলোচনা করছি। যেমন এখান থেকে দুইটা তথ্য ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো অপরিচিতা গল্পের নায়ক অনুপম, নায়িকা কল্যাণী। তো অনুপম কত বছর বয়সে বিয়ে করতে গিয়েছিল? উত্তর হবে 23 বছর। কত বছর বয়সে বিয়ে করতে গিয়েছিল? 23 বছর। আর এই গল্পটা, এই কাহিনীটা, এই যে তোমরা যে গল্পটা পড়েছো, এই গল্পের কাহিনীটা আমাদের এই গল্পের নায়ক অনুপম তার নিজের জবানিতে লিখেছেন। তো কত বছর বয়সে অনুপম এই কাহিনীটা লিখেছে? কত বছর বয়সে? উত্তর হবে 27 বছর। তো দুইটা সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 23 বছর আর একটা হচ্ছে 27 বছর। আমরা জানি নায়ক অনুপমের ব্যক্তিত্বহীনতা, নিষ্ক্রিয়তা এবং তার মামার অতি লোভী মানসিকতার জন্য নায়িকা কল্যাণীর বাবা ডাক্তার শম্ভুনাথ সেন বিয়েটা ভেঙে দেয়। এবং সেই বিয়ে ভেঙে যাওয়ার 4 বছর পরে আমাদের নায়ক অনুপম তার নিজের জবানিতে এই কাহিনীটা লিখে। বলা যেতে পারে এটা আমাদের নায়ক অনুপমের আত্মজীবনীমূলক গল্প। তো দুইটা সংখ্যা, একটা হচ্ছে 23 বছর আর একটা হচ্ছে 27 বছর। তাহলে বিয়ে করার সময় অনুপমের বয়স ছিল 23 বছর, আর বিয়েটা ভেঙে যাওয়ার পরে 4 বছর পর অর্থাৎ 27 বছর বয়সে অনুপম তার নিজের জবানিতে এই কাহিনীটা লিখে। তো এই গল্পটা শুরুই হয়েছে আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ 27 বছর বয়সে সে স্মৃতিচারণা করেছে। আমরা একটু দেখি এখানে একটা অনুধাবন খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। এই প্রশ্নটা যদি অনুধাবন হিসেবে আসে তাহলে তোমরা কিভাবে উত্তর দিবে? তো ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। একটা বিষয় হচ্ছে ফুল, আর একটা বিষয় হচ্ছে ভ্রমর। ভ্রমর মানে কি? মৌমাছি। তো ফুলের উপর মৌমাছি আসবে, এটাই স্বাভাবিক। ফুল এবং মৌমাছির মধ্যে একটা ভালোবাসার মিথস্ক্রিয়া কাজ করে। তো এখানে ফুল কাকে বলা হয়েছে? এখানে ফুল কল্পনা করা হয়েছে, এখানে ফুল বলা হয়েছে নায়ক তার জীবনকে ফুলের সঙ্গে তুলনা করেছে। আর মৌমাছি, ভ্রমর তুলনা করা হয়েছে নায়িকাকে। অর্থাৎ এই নায়কের জীবনে আমাদের নায়িকা ভ্রমরের মতো এসেছিল, মৌমাছির মতো এসেছিল। আচ্ছা, মৌমাছি যখন ফুলের উপর এসে বসে, মৌমাছি কি সারাক্ষণ ওই ফুলের পাপড়ির উপর বসে থাকে? না, ওই মৌমাছি ফুলের পাপড়ির উপর কিছুক্ষণ বসে আবার উড়ে চলে যায়। আমাদের নায়কের জীবনেও একটা অসাধারণ নায়িকা এসেছিল, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী এসেছিল, কিন্তু বেশিক্ষণের জন্য আসেনি, একটু পরেই আবার উড়ে গিয়েছিল। অর্থাৎ ক্ষণিকের জন্য এসে আবার উড়ে চলে গিয়েছে। কারণ আমরা জানি নায়িকা কল্যাণীর বাবা বিয়েটা ভেঙে দেওয়ার এবং যৌক্তিক কারণে বিয়েটা ভেঙে দিয়েছে, নৈতিক কারণে বিয়েটা ভেঙে দিয়েছে নায়িকার বাবা। তো নায়ক তার নিজের জীবনটাকে বলেছে ফুল, আর ভ্রমর মৌমাছি বলা হয়েছে ওই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নায়িকাকে। অর্থাৎ নায়ক বুঝাতে চেয়েছে তার এই 27 বছরের জীবনে এক অসাধারণ নারী এসেছিল, আর এই 27 বছরের জীবনটাকে নায়ক তুলনা করছে ফুলের সঙ্গে, আর অসাধারণ ওই নারী নায়িকাকে তুলনা করছে ভ্রমর মৌমাছির সঙ্গে। মৌমাছি যেমন ফুলের পাপড়ির উপর বসে কিছুক্ষণ পর আবার উড়ে যায়, আমাদের অসাধারণ নায়িকা এসেছিল তার জীবনে, কিন্তু নায়ক তার নিষ্ক্রিয়তা, ব্যক্তিত্বহীনতার কারণে নায়িকাকে সারা জীবনের জন্য পায়নি, নায়িকা আবার উড়ে চলে গেছে। ওকে, এরপরে আর একটা প্রশ্ন এখানে অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে? অর্থাৎ 27 নায়ক যেহেতু এই গল্পটা 27 বছর বয়সে তার স্মৃতিচারণ হিসাবে করছে, নায়ক বলেছে 27 বছরের জীবন
আর দৈর্ঘ্যের হিসাবে মোটেও বড় না। আসলে 27 বছরের জীবন দৈর্ঘ্যের হিসাবে অতটা বড় না। আবার না গুণের হিসাবে, গুণ মানে কি, যোগ্যতা, কোয়ালিটি। নায়ক বলেছে আমার এই 27 বছরের জীবনটা দৈর্ঘ্য এতটা বড় নয়। আবার আমি এই 27 বছরের জীবনে এমন কোনো যোগ্যতাও অর্জন করি নাই যেটা নিয়ে আমি গর্ব করতে পারবো। কিন্তু আমরা জানি 27 বছরের জীবনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই 27 বছরের জীবনেই একজন নেইমার, একজন মেসি, একজন রোনালদো তারা ঝলমল করেছে। বিশ্ব ফুটবল ইতিহাসে তারা কিংবদন্তি হয়েছে। তো যে পারে সে খুব অল্প থেকেই পারে। একজন মেসি, নেইমার কিংবা রোনালদো তারা ছোট থেকেই সাধনা চেষ্টা করতে করতে যোগ্যতা অর্জন করেছে। কিংবা এলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জ্যাকমা। তো এই লেভেলের আমরা যদি দেখি, তারা খুব অল্প থেকেই বড় হওয়ার চেষ্টা করেছে। আর আমাদের এদেশে শেখানো, আর আমাদের এদেশের শিক্ষার্থীদের টার্গেট, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে উদ্যোক্তা হব, আমি বড় হয়ে এইটা হব। তুমি বড় হবে কখন? আমাদের সমাজে বড় হওয়া মানে বুড়ো হওয়া। আমরা বয়স বড় হব, বুড়ো হব, আর এইটা কিছু অর্জন করবো না। যারা কিংবদন্তি হয়েছে, ওই যে বলেছে মেসি, নেইমার কিংবা রোনালদো, তারা ছোট থেকেই বড় হওয়ার চেষ্টা করেছে। আর আমরা বড় হওয়ার চেষ্টা করছি। আমাদের নায়ক অনুপম এটা বলেছে যে 27 বছরের জীবনটা দৈর্ঘ্যের হিসাবে এতটা বড় নয়, কিংবা এই 27 বছরের জীবনে এমন কোনো গুণ, কোয়ালিটিও আমি অর্জন করি নাই। কিন্তু আমরা, এটা নায়ক তার অক্ষমতা, অযোগ্যতাটাকে তুলে ধরেছে। ওকে, এরপরে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে নায়ক কি পাস, উত্তর হবে MA পাস। নায়ক অনুপম কি পাস, উত্তর হবে MA পাস। আর একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে পণ্ডিত মশাই, আমরা জানি নায়ক অনুপমের চেহারা খুবই সুন্দর ছিল, অর্থাৎ সুদর্শন। তো নায়কের চেহারাটা সুন্দর ছিল, কিন্তু নায়কের কোনো যোগ্যতা ছিল না, নায়কের কোনো কোয়ালিটি ছিল না, নায়কের কোনো ক্রিয়েটিভিটি ছিল না। তো যে কারণে পণ্ডিত মশাই এই যোগ্যতাহীন সুদর্শন অনুপমকে তার চেহারার সৌন্দর্যকে তুলনা করেছিল মাকাল ফল এবং শিমুল ফুলের সঙ্গে। তাহলে যদি বলে পণ্ডিত মশাই নায়কের চেহারাকে বিদ্রূপ করে, কটাক্ষ করে কোন ফুলের সঙ্গে তুলনা করেছিল? শিমুল ফুল। আর কোন ফলের সঙ্গে তুলনা করেছিল? মাকাল ফল। তো নায়কের চেহারাকে পণ্ডিত মশাই কেন মাকাল ফলের সঙ্গে তুলনা করেছে? আমরা জানি মাকাল ফলটা দেখতে খুবই সুন্দর, দেখতে লাল টকটকে, কিন্তু মাকাল ফল খাওয়া যায় না, খাওয়ার অনুপযোগী। আবার শিমুল ফুল কোন ফুলের সঙ্গে তুলনা করেছে পণ্ডিত মশাই নায়কের চেয়ে? আমি একটু বলেছি, আমি খুব দ্রুত গতিতে আমার কথাগুলো বলতে হবে, কারণ যেহেতু টোটাল বাংলা প্রথম পত্রের উপর আলোচনা, তো অনেক সময় লাগবে, যে কারণে আমাকে খুব দ্রুত গতিতে কথা বলতে হবে। তোমরা জাস্ট চোখ, কান, মন সব অ্যাক্টিভ রেখে আমার কথাগুলো শোনো, শুধু শোনো, লেখার কিচ্ছু দরকার নেই। যেহেতু আর 2 দিন পরেই তোমাদের পরীক্ষা, তো স্বাভাবিক 2 দিন পরে পরীক্ষা, তো তোমাদের এখন শুধু দরকার হচ্ছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলছি। তো তাহলে পণ্ডিত মশাই নায়ক অনুপমের চেহারাটাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করেছে। শিমুল ফুলের সঙ্গে কেন তুলনা করেছে? শিমুল ফুল দেখতে লাল টকটকে, শিমুল ফুল দেখতে খুবই সুন্দর, কিন্তু শিমুল ফুলের কোনো ঘ্রাণ নেই। অর্থাৎ নায়কের চেহারায় সৌন্দর্য আছে, কিন্তু নায়কের কোনো কোয়ালিটি নেই, কোনো যোগ্যতা নেই। আর একজন যোগ্যতা মানুষ, তার চেহারা যতই সুন্দর হোক, তার কোনো ভ্যালু নেই। এ কারণে তুলনা করেছে শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে। ওকে, তো পণ্ডিত মশাই যদি প্রশ্ন করে, পণ্ডিত মশাই অনুপমের চেহারা নিয়ে কি করতো? বিদ্রূপ করতো। ওকে, আরেকটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে, আমি অনেক প্রশ্ন নিয়ে আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করছি। তো যদি বলে নায়ক অনুপমের বাবা পেশায় কি ছিলেন? উকিল। কি ছিলেন? উকিল, আইনজীবী। ওকে, এবং আমরা জানি যে তিনি, নায়কের পরিবার প্রচণ্ডভাবে ধনী, অনেক ধনী। এই যে এখানে আছে, নায়কের বাবা ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়েছেন, ভোগ করিবা নিমেষ মাত্র সময় পাননি। ওকে, মৃত্যুতে তিনি যে হাঁপ ছেড়লেন, সেই তার প্রথম অবকাশ। আমরা জানি নায়ক অনুপমের বাবা নায়ক শৈশবেই তার বাবা মারা গিয়েছে, এবং নায়ককে তার মা কোলে পিঠে করে বড় করেছে। তো একটু দেখি, এইখানে 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ অনুধাবনের জন্য, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হলো না। যদি এটা প্রশ্ন করে অনুধাবন, তাহলে কি উত্তর দিবে? সেই জন্য শেষ পর্যন্ত পুরোপুরি আমার বয়স হলো না। মানে কি, আমাদের নায়ক, আমরা জানি তার মা এত আদর, স্নেহ, মমতা দিয়ে বড় করেছে, মাতৃস্নেহ দরকার,
কিন্তু অতিরিক্ত মাতৃস্নেহ, অতিরিক্ত মাতৃ আদর সন্তানকে ব্যক্তিত্বহীন করে। আমাদের এই নায়ক গৃহপালিত, গৃহলালিত, মাতৃপালিত, মাতৃলালিত গুড বয় টাইপের একটি চরিত্র। আমাদের নায়ক শারীরিক গ্রোথ আপ হয়েছে, কিন্তু তার মানসিক গ্রোথ আপ হয়নি। কেন গ্রোথ আপ হয়নি? কারণ মানসিক গ্রোথ আপ মানে অভিজ্ঞতা, মানসিক গ্রোথ আপ মানে তোমার সুখ দুঃখের অভিজ্ঞতা, তোমাকে মানুষের সঙ্গে মিশতে হবে। কিন্তু নায়কের বাবা খুব ছোট বয়সে, মানে নায়ক খুব অল্প বয়সেই, শৈশবেই তার বাবা মারা যায়, আর তার মা অনেক কষ্ট করে, স্ট্রাগল করে, চোখে চোখে রেখে, অনেক আদর দিয়ে, এবং বড়লোকের সন্তান যেহেতু অনেক আদর দিয়ে বড় করেছে। যে কারণে আমাদের নায়ক অনুপম বাইরের জগতের সঙ্গে সে মিশতে পারে নাই, তার কোনো জগৎ ছিল না, এবং তার পুরো জীবনটাই হচ্ছে মা কেন্দ্রিক, এবং তার আরেকজন আছে মামা, মামার দ্বারা চালিত। তো যে কারণে আমাদের নায়ক অনুপমের শারীরিক গ্রোথ আপ হয়েছে, কিন্তু মানসিক গ্রোথ আপ হয়নি, অর্থাৎ মানসিক পরিপক্কতা, অভিজ্ঞতা কোনোটাই হয়নি। এরপরে আর একটা প্রশ্ন আছে অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। আজও আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটা প্রশ্ন করতে পারে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। টোটাল অনুধাবন প্রশ্নটা হচ্ছে আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটা দেখে আসলে কি মনে হয়, এই প্রশ্নের উত্তরটা কিভাবে দিবে? অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা, আর গজাননের ছোট ভাই গজানন হচ্ছে গণেশ, দেবী দুর্গার বড় ছেলে। আর ছোট ছেলে, দেবী দুর্গার ছোট ছেলের নাম কার্তিক। তো বড় ছেলে হচ্ছে গজানন গণেশ, আর ছোট ছেলে হচ্ছে কার্তিক। এই লাইনটা আমাদের নায়ক বিদ্রূপ করে, ঠাট্টা করে, এবং নিজের পাপ মোচন করার জন্য তিনি ঠাট্টা করে নিজেকেই পোস্টমর্টেম নিজেরই ময়নাতদন্ত করেছে। অর্থাৎ অনুপম সে বলতে চেয়েছে যে আমার মা আমাকে এতটা আদর স্নেহ মমতায় রেখেছে যে আজও আমাকে দেখলে মনে হবে যে আমি সেই, মানে আমি আদুরের সন্তান। আদুরের সন্তান কি কোলে কোলে থাকে না, পিঠে পিঠে থাকে, কোলে কোলে থাকে, কখনো ময়লায় নামায় না, মাটিতে নামায় না। অর্থাৎ এই দেবী দুর্গা বড় ছেলে গজাননের কোলে, মানে গণেশের কোলে কার্তিক ছোট ভাই, দেবী দুর্গার বড় ছেলে গণেশের কোলে ছোট ছেলে কার্তিক যেমন ওই আদরে আদরে থাকে, বড় ভাইয়ের কোলে ছোট ভাই যেমন আদরে আদরে থাকে, মাটিতে নামায় না, ঠিক তেমনি আমাদের নায়কের চেহারার সুদর্শন চেহারাটাকে বোঝানোর জন্য, একেবারে ধুলোবালি মুক্ত চেহারাটাকে বোঝানোর জন্য এই কথাটা বলেছে। এরপরে প্রশ্ন করতে পারে নায়ক অনুপম তার আসল অভিভাবক কাকে বলেছে? মামাকে। আসল অভিভাবক কাকে বলেছে? মামাকে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে যদি প্রশ্ন করে নায়ক অনুপমের মামার কত বছরে বড় ছিল নায়ক থেকে, নায়ক অনুপমের, মানে অনুপমের মামা অনুপম থেকে কত বছরে বড় ছিল? উত্তর হবে বছর 6 বড়, 6 বছরে বড় ছিল। এটা খুব অবাক। একটা নায়কের ব্যক্তিত্বহীনতা কোন লেভেলে? আমরা জানি নায়ক অনুপম হচ্ছে MA পাস, কিন্তু এই MA পাস নায়ক অনুপম তার চেয়ে মাত্র 6 বছরের বড়, তার চেয়ে মাত্র 6 বছরের বড় মামাকে সে বলেছে আমার আসল অভিভাবক। এবং এই মামা পুরো পরিবারটাকে নিয়ন্ত্রণ করেছে। একজন নায়ক MA পাস করেছে, সে কিভাবে তার একজন 6 বছরের বড় মামাকে আসল অভিভাবক বলে? সে তো নিজেই নিয়ন্ত্রক হতে পারে। এবার তো দেখি, এবার যদি প্রশ্ন করে নায়ক অনুপম তার মামাকে কিসের সঙ্গে তুলনা করছে, উত্তর হবে ফল্গুর বালি। যদি প্রশ্ন করে কিসের সঙ্গে তুলনা করছে, ফল্গুর বালি। ফল্গু কি? ফল্গু হচ্ছে, আসলে আমি চাইলে এখানে হোয়াইট বোর্ডে লিখতে পারি এবং অনেকভাবে, কিন্তু তাতে অনেক বড় ক্লাস হয়ে যাবে, যেহেতু আমাকে বাংলা প্রথম পত্রের সবগুলা গল্প কবিতা নিয়ে আলোচনা করতে হবে এবং তোমাদের প্রস্তুতির ভালোর জন্য এই জন্য আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি। হোয়াইট বোর্ডে আর তেমন একটা কিছু আমি লিখতে যাচ্ছি না। যদি প্রশ্ন করে নায়ক অনুপম তার মামাকে কিসের সঙ্গে তুলনা করেছে, উত্তর হবে ফল্গুর বালি। তো ফল্গুটা কি? ফল্গু হচ্ছে ভারতের একটা নদী, এবং এই নদীর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এই নদীর উপর দিয়ে বালু আর নিচ দিয়ে পানি প্রবাহিত হয়, অনেকটা চোরাবালির মতো, যেমন উপরে বালু আর নিচে পানির লেয়ার। তো আমরা জানি বালি পানি চুষে নেয়। এই মামা নায়কের পুরো পরিবারটাকে নিয়ন্ত্রণ করছে। এ কারণে মামাকে নায়ক বলেছে ফল্গুর বালি। যেমন বালি খুললে পানি পাওয়া যায়, আর একটা পয়সার জন্য, যে কোনো কিছুর জন্য, যে কোনো কিছু ডিমান্ডের জন্য কার কাছে চাইতে হবে? মামার কাছে। মামার কাছে হাত না পাতলে তুমি কোনো কিছুই পাবে না। অর্থাৎ নায়কের যা কিছু প্রয়োজন তার জন্য কার কাছে হাত পাততে হবে? মামার কাছে। মামার অনুমতি ছাড়া
মামার কাছে হাত না পাতলে কোনো কিছুই পাওয়া যায় না, যেমন বালি না খুললে পানি পাওয়া যায় না, এ কারণে ফল্গুর বালির সঙ্গে তুলনা করেছে। এরপরে একটা প্রশ্ন করতে পারে, নায়ক বলেছে কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। নায়ক নিজেই নিজেকে সৎপাত্র বলেছে। তো নায়ক নিজেকে সৎপাত্র বলছে কোন দিক দিয়ে? কারণ নায়ক তামাকটুকু পর্যন্ত খায় না। তো আসলেই নায়ক নিজেকে যুক্তি দিয়েছে আমি সৎপাত্র, এবং আমি সৎপাত্র কারণ আমি তামাক খাই না। তো তামাক খাওয়া না খাওয়ার সঙ্গে সততার বিষয়টা যুক্ত না। সততা হচ্ছে আমরা দেখব তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছো কিনা, তুমি অন্যায়ের কাছে তুমি মাথা উঁচু করে বিদ্রোহী কবিতার মতো তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছো কিনা, তুমি ব্যক্তিত্ব সম্পন্ন কিনা। তাহলে তুমি তুমি অসততার সঙ্গে লড়াই করে তুমি সৎ থাকতে পারছো কিনা, তাহলে আমি বুঝবো সৎ। কিন্তু আমরা জানি নায়ক অনুপম কখনোই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই, যৌক্তিক জায়গায়ও সে প্রতিবাদ করে নাই। অনুপম হচ্ছে ইনঅ্যাক্টিভ চরিত্র, নিষ্ক্রিয় চরিত্র, একেবারে গুড বয় টাইপের চরিত্র। আর এই গুড বয় টাইপের চরিত্র এরা কখনো সমাজ বদলাতে পারে না, এরা কখনো ইতিহাস লিখতে পারে না, এদের রেজাল্ট ভালো হয়, এরা হয়তো বিশেষ ক্যাডার অনেক বড় বড় অফিসার হতে পারে, কিন্তু এরা আসলে ভীরু কাপুরুষ। তো একটু দেখি এরপরে যদি প্রশ্ন করে একটা শব্দার্থ তোমাদের প্রশ্ন করতে পারে যে অন্তঃপুর শব্দের অর্থ কি? অন্তঃপুর শব্দের অর্থ ঘরের ভিতর। আর একটা অনুধাবন প্রশ্ন করতে পারে যে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই নিতান্তই আমি ভালো মানুষ, এটার অনুধাবন কি? ঝঞ্ঝাট মানে ঝামেলা। এবং আমাদের অনুপম কিভাবে ভালো থাকতে চায় জানো? অনুপম কোথাও যাবে না, কারোর সঙ্গে মিশবে না, সে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, অর্থাৎ অনুপম কোনো ঝামেলায় জড়াতে চায় না। আর অনুপম ঝামেলায় না জড়িয়ে কোনো টেনশন না নিয়ে সে ভালো গুড বয় সাজতে চায়। কিন্তু আমরা জানি জীবনে কখনো কখনো ঝামেলা ফেস করতে হয়, বিপদ মোকাবেলা করতে হয়, কিন্তু অনুপম কোনো বিপদে যেতে চায় না, কোনো ঝামেলায় যেতে চায় না, আর এভাবেই সে ভালো মানুষ থাকতে চায়। এরপরে তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে নায়ক অনুপম তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কাকে বলেছিল? মামাকে। নায়ক অনুপম তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কাকে বলছে? মামাকে। তোমরা জানো যে এই অনুপম তার মামাকে একটু আগেই বলেছে যে মামা হচ্ছে আমার আসল অভিভাবক, আর এখন বলল যে পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এটা অনুধাবন প্রশ্ন করতে পারে যে নায়ক অনুপম সে তার মামাকে কেন ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলেছে। এজেন্ট মানে কি? প্রতিনিধি, মানে ভাগ্য দেবতার প্রতিনিধি। আমরা জানি ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেয় মানুষ। তুমি আগুনে ঝাঁপ দেবে না ফাগুনে ঝাঁপ দেবে, এই সিদ্ধান্তটা কখনো ভাগ্য দেয় না। তুমি আগুনে ঝাঁপ দেবে না ফাগুনে ঝাঁপ দেবে, এই সিদ্ধান্তটা তুমিই নাও, কখনো ভাগ্য এই সিদ্ধান্ত দেয় না। অনুপম কখনো সিদ্ধান্ত নিতে পারে নাই, জাস্ট লাস্ট পৃষ্ঠায় গিয়ে সে বদলে গেছে। কিন্তু আমরা দেখব যে অনুপম কখনোই সিদ্ধান্ত নিতে পারে নাই। তো তুমি যদি সিদ্ধান্তই না নিতে পারো তাহলে তুমি কিসের এমএ পাস করলে? তো এ কারণে নায়ক অনুপম একজন ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় চরিত্র, সে তার ভাগ্য আর একজনের উপর ছেড়ে দিয়েছে। এবং আমরা দেখব অনুপম পরনির্ভরশীল একটি চরিত্র। যদি বলা হয় অনুপমের বন্ধুর নাম কি, উত্তর হবে হরিশ। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। তাহলে দুইটা তথ্য, অনুপমের বন্ধুর নাম কি, উত্তর হবে হরিশ, আর সে কোথায় কাজ করে? কানপুরে। তো ছুটিতে কলকাতায় আসলে আমার মন উতলা করিয়ে দিল। উতলা মানে অস্থির। যদি প্রশ্ন করে নায়ক অনুপমের মন কে উতলা করে দিল? হরিশ। ওকে, উতলা অস্থির। সে বলে ওহে মেয়ে যদি বলে একটা খাসা মেয়ে আছে, খুবই গুরুত্বপূর্ণ। খাসা, খাসা অর্থ কি? আকর্ষণীয়, ভালো। খাসা অর্থ কি? আকর্ষণীয়, আবেদনময়ী, ভালো। এই যে দেখো নায়ক যে এমএ পাস, সেটা এখানেই প্রমাণ। কিছুদিন পূর্বে এমএ পাস করিয়েছি, অর্থাৎ নায়ক এমএ পাস, সেটা আমরা দেখেছি। এখন একটু খেয়াল করো আমাদের নায়ক কতটা ব্যক্তিত্বহীন। সে কি লিখেছে এখানে? নিজের বিষয় দেখবার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছা নাই, থাকবার মধ্যে। নায়ক অনুপম বলেছে থাকবার মধ্যে ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। অর্থাৎ আমাদের নায়ক তার জীবনে দুইটা মানুষ, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে মামা। এই দুইটা মানুষই তার জীবনকে নিয়ন্ত্রণ করছে এবং পুরা নিষ্ক্রিয় একটা চরিত্র। ওকে, এখন তোমাদের যদি অবজেক্টিভ প্রশ্ন করে কে আসর জমাইতে অদ্বিতীয়, উত্তর হবে হরিশ। যদি বলে সর্বত্রই তাহার খাতির কার, হরিশের। ঠিক আছে, এরপরে প্রশ্ন করতে পারে যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, কার কাছে? মামার কাছে। তোমরা জানো এখানে একটা অবজেক্টিভ প্রশ্ন করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে মামার ধনির কন্যা তার পছন্দ নয়, এটা তোমরা জানো।
যেহেতু মামা প্রশ্ন করতে পারে যে ধনীর কন্যা কেন মামার পছন্দ নয়, মামা কখনোই চায় না যে নায়ক অনুপমের বউ ধনী পরিবারের কেউ আসুক। কারণ আমাদের নায়ক অনুপমের মামা চায় সে পরিবারটাকে নিয়ন্ত্রণ করতে, কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে, এবং ধনী পরিবারের কোনো মেয়ে যদি বউ হিসাবে আসে তাহলে সেই ধনী পরিবারের মেয়ে সে মামার কমান্ড সে ফলো করবে না। কারণ একটা ধনী পরিবারের মেয়ের সামাজিক ব্যাকআপ থাকে, পারিবারিক ব্যাকআপ থাকে, অর্থনৈতিক ব্যাকআপ থাকে। তো একজন ধনী পরিবারের মেয়ে তাকে সে পুতুলের মতো ব্যবহার করতে পারবে না। যেমন মামা নায়ক অনুপমকে পুতুলের মতো নাচায়, যেমন খুশি তেমন নাচায়, ধনী পরিবারের মেয়েটাকে সে কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন নায়ক অনুপমের মামার পুরা রাজ্য হাতছাড়া হয়ে যাবে। এ কারণেই আমাদের নায়ক অনুপমের মামা প্রচণ্ড চালাক। সে তার রাজ্য হারাতে চায় না, রাজত্ব হারাতে চায় না, সে কন্ট্রোল করতে চায় সব কিছু। এ কারণেই ধনী পরিবারের মেয়ে বউ হয়ে আসুক অনুপমের, এটা সে কোনোভাবেই মামা চায় না। তো এখান থেকে যে প্রশ্নটা করতে পারে, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, এটা অনুধাবন প্রশ্ন করতে পারে। অর্থাৎ মেয়ে কালো না সাদা, মেয়ে কেমন, এটা দ্যাটস বিষয় না। মেয়ের বাবা গরিব কিনা, আমাদের নায়ক অনুপমের মামা চায় গরিবের মেয়ে অনুপমের বউ হয়ে আসুক। কারণ গরিবের মেয়ে যদি বউ হয়ে আসে তাহলে গরিবের মেয়ে স্বাভাবিকভাবেই তাকে নিয়ন্ত্রণ করা যাবে, তাকে পুতুল নাচার মতো নাচানো যাবে, যা খুশি তাই করা যাবে। আর গরিব ঘরের মেয়ে স্বাভাবিকভাবেই একটা ইনফেরিয়রিটি কাজ করে, হীনম্মনতা কাজ করে, জড়তা কাজ করবে, তাকে শাসন করা যাবে, কন্ট্রোল করা যাবে। এ কারণেই আমাদের নায়ক অনুপমের মামার কাছে মেয়ের বাবা গরিব কিনা আগে সেটা দেখছে, মেয়ে বিষয় না। ওকে, এরপরে দেখো, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গলঘট মানে এটা কার সম্পর্কে বলা হয়েছে? নায়িকার বাবা, নায়িকা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। তো এই শম্ভুনাথ সম্পর্কে বলা হয়েছে লক্ষ্মীর মঙ্গলঘট মানে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। হিন্দু ধর্মে লক্ষ্মী সম্পদের দেবী, আশীর্বাদ দাত্রী হিসাবে ধরা হয়। এবার একটু দেখো, দেশে বংশমর্যাদা রাখা চলিয়া সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়া বসবাস করিতেছেন। তো এখানে একটা জিনিস, আমাদের নায়িকা কল্যাণীর বাবার অর্থনৈতিক অবস্থা, আসলে অর্থনৈতিক অবস্থা মানুষের অর্থনৈতিক অবস্থা জোয়ার ভাটার মতো, সবসময় এক থাকে না। তো নায়িকার বাবার অর্থনৈতিক অবস্থা যখন ডাউন হয়েছে তখন আর গ্রামে মান মর্যাদা নিয়ে থাকা যায় না। গ্রামের ভিলেজ পলিটিক্স নানা ধরনের হাসি ঠাট্টা ট্রোল করে। এ কারণে মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য আমাদের এই নায়িকা কল্যাণীর বাবা শহরে এসেছে, অর্থাৎ পশ্চিমে এসেছে, কানপুরে চলে এসেছে। কারণ শহরে কেউ কারো ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে চিন্তা করে না, ভাবে না। এবার একটু দেখো, এখানে একটা প্রশ্ন আছে, মেয়ের বয়স যে 15, তোমাদের প্রশ্ন করতে পারে যে আমাদের নায়িকা কল্যাণীর যখন বিয়ের কথাবার্তা চলছে, নায়িকা কল্যাণীর বয়স তখন কত ছিল? উত্তর হবে 15। কত হবে? 15। তাই শুনিয়া মামার মন ভার হইল। প্রশ্ন করতে পারে, অনুধাবন প্রশ্ন করতে পারে যে নায়ক অনুপমের মামার মন কেন ভার হইল? ভার মানে কেন টেনশনে পড়ল, কেন চিন্তায় পড়ল, কেন টেনশনে পড়ছে যে মেয়ের বয়স 15? কারণ আজ থেকে প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের সময়, আজ থেকে 100 বছর পূর্বে মেয়েদের বিয়ের ধাপ ছিল 10 বছর, লাস্ট ধাপ ছিল। ওই সময় আজ থেকে 100 বছর পূর্বে মেয়েদের সাধারণত 8 থেকে 10 বছরের মধ্যে বিয়ে দেওয়া হতো। কত? 8 থেকে 10 বছরের ভিতরে মেয়েদের বিয়ে দেওয়া হতো, 8 থেকে 10 বছরের মধ্যে। আর সেখানে আমাদের নায়িকার বয়স কত? 15 বছর। তো মেয়ের এত বয়স কেন? এটা শুনে মামা একটু টেনশনে পড়েছে যে মেয়ের কোনো বংশের সমস্যা আছে কিনা, বা মেয়ের কোনো চরিত্রের সমস্যা আছে কিনা, এটা নিয়ে সে টেনশনে পড়লো। কিন্তু আমরা জানি বাস্তবতা হচ্ছে এরকম যে আমাদের নায়িকা স্বাভাবিকভাবেই, নায়িকা উচ্চশিক্ষিত পরিবারের সন্তান, নায়িকা নিজেও শিক্ষিতা, এবং নায়িকার বাবার অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয়, যে কারণে একজন ভালো বর উচ্চশিক্ষিত বর খুঁজতে সময় লাগবে। এবং শুধু উচ্চশিক্ষিত বর খুঁজে পেলেই হবে না, ওই সমাজে উচ্চশিক্ষিত ধনী বরের জন্য আবার উঁচু পরিমাণ উঁচু লেভেলের যৌতুক দিতে হইতো। তো যত উচ্চশিক্ষিত, যত ধনী, তাকে আবার বেশি যৌতুক দিতে হতো। এ কারণে মেয়ের বাবা একে তো ভালো বর খুঁজে পাচ্ছে না, আবার ওই পরিমাণ যৌতুকের টাকাও তার কাছে নেই। সহজ কথা, ব্যাটে বলে মিলছে না বলেই নায়িকার বয়স এত বেড়ে গেছে।
তো একটু দেখি, এখানে একটা শব্দ আছে, এটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। একে তো বরের হাট মহর্গ, তাহার উপর ধনুক ভাঙা পণ। বরের হাট মহর্গ, বর ওই যে মানে মহর্গ হচ্ছে খুব মানে অ্যাভেলেবেল না, অর্থাৎ বর, ভালো বর, উপযুক্ত বর খুঁজে, মানে বরের হাট আছে না, তো উঁচু হাই ফ্যামিলির ধনী যোগ্যতা সম্পন্ন বরের জন্য অনেক যৌতুক ও হাই ডিমান্ডের। এখানে মহর্গ বলতে অনেক যৌতুক, অনেক উঁচু, মানে অনেক শ্রদ্ধার, অনেক হাই, মানে অনেক ব্যয়বহুল। সহজ কথা, এখানে আমরা বরের হাট, যেহেতু হাট কেনা বেচার হাট, ওকে, তো এই যে বরের হাট, উঁচু যোগ্যতা সম্পন্ন বর খুঁজতে হলে তাকে হাই লেভেলের যৌতুক দিতে হয়, অনেক হাই লেভেল। মহার্ঘ বলতে হাই লেভেলের। তাহার উপর ধনুক ভাঙা পণ। ধনুক ভাঙা মানে অসম্ভব, ধনুক ভাঙা শব্দের অর্থ কি অসম্ভব, আর পণ মানে যৌতুক। আর একটা পণ আছে প্রতিজ্ঞা, টার্গেট। একটা পণ আছে প্রতিজ্ঞা, টার্গেট, সেটারও একই বানান, আর এই পণ অর্থ হচ্ছে যৌতুক। আর ধনুক ভাঙা মানে অসম্ভব, ওকে। তো ওই যে উঁচু মাপের যোগ্যতা সম্পন্ন উচ্চশিক্ষিত বর হইলে তাকে অনেক অসম্ভব যৌতুক, আনলিমিটেড যৌতুক। আবার বরের হাট, উচ্চশিক্ষিত যোগ্যতা সম্পন্ন বরের হাট অনেক দামি। এখানে মহার্ঘ বলতে দামি, হাই লেভেলের, ওকে। এবার একটা প্রশ্ন করতে পারে যে কার সরস রসনায় গুণ আছে? উত্তর হবে হরিশের। সরস রসনা, রসনা মানে জিউভা, রসনা অর্থ কি? জিউভা, জীব। যদি বলে কার রসনায় গুণ আছে, স্বাভাবিকভাবে আছে না, তোমাদের বন্ধুদের মধ্যে কিছু বন্ধু থাকে খুব আড্ডা জমাতে পারে, খুব ভিজে ভিজে কথা বলতে পারে, মিষ্টিভাবে কথা বলতে পারে, সেরকম, ওকে। এবার একটু দেখো, আমরা জানি যে এই যে কন্যাকে আশীর্বাদ এবং মামার মনটা শেষ পর্যন্ত কে কনভার্ট করছে, ডাইভার্ট করেছে? এই হরিশের বন্ধু, এই আমাদের নায়ক অনুপমের বন্ধু হরিশ। তো হরিশ খুব সুন্দর করে বুঝিয়েছে মামাকে, এবং নায়কের বন্ধু এই যে হরিশ, সে সুন্দর করে মামাকে কনভার্ট করেছে এবং রাজি করিয়েছে। তো এরপরে যদি প্রশ্ন করেন যে কন্যাকে আশীর্বাদ করতে, যেহেতু তোমরা জানো যে নায়ক অনুপম, সে কিন্তু নিজের চোখে মেয়েকে দেখে আসতে পারে নাই, যদিও সে প্রস্তাব তুলেছিল মামার কাছে, কিন্তু মামা বলেছিল না, তুমি যেতে পারবে না। কি আজব! তে বিয়েটা করবে নায়ক অনুপম, সে মেয়ে দেখতে যাবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু মামা তাকে যাইতে অনুমতি দেয়নি। তো শেষ পর্যন্ত নায়িকা কল্যাণে ওই মেয়েকে দেখার, আশীর্বাদ করে আসবার জন্য কাকে পাঠানো হলো? দেখো, বিনোদা আমার পিস্তুত ভাই। পিস্তুত ভাই মানে ফুফাতো ভাই। পিস্তুত ভাই কি? ফুফাতো ভাই। তাহলে যদি প্রশ্ন করে যে মেয়েকে শেষ পর্যন্ত আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? অনুপমের পিস্তুত ভাই, তার নাম হচ্ছে বিনু দাদা। তাহার মতো রুচি ও দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। এখানে দুইটা শব্দ, একটা রুচি, একটা দক্ষতা। বিয়ে করবে অনুপম, কিন্তু রুচিটা কার? ফুফাতো ভাই বিনুদার রুচি আর দক্ষতা। আজব ব্যাপার। তাহলে যদি প্রশ্ন করে নায়ক অনুপম কার রুচি ও দক্ষতার উপর 16 আনা নির্ভর করতে পারে, সেটা হচ্ছে বিনুদা। এরপরে দেখো, বিনোদা এসে কি বলেছিল, এটা একটা অনুধাবন প্রশ্ন করতে পারে। মন্দ নহে খাঁটি সোনা বটে। অর্থাৎ আমাদের বিনোদা, সে মেয়েকে আশীর্বাদ করে এসে সে মেয়ের সম্পর্কে যে বর্ণনা দিয়েছে, সেটা হচ্ছে মন্দ নহে খাঁটি সোনা বটে। খাঁটি সোনা বটে, এই কথাটা থেকে বুঝতে পারি আমাদের নায়িকা যেমন সুন্দরী রূপসী, তেমনি গুণবতী। অর্থাৎ নায়িকার কোয়ালিটিও আছে, নায়িকার বিউটি আছে। তো খাঁটি সোনা বটে এই কথাটার দ্বারা নায়িকার গুণ, কোয়ালিটি, ব্যক্তিত্ব এবং তার সৌন্দর্য সবটাকেই বোঝানো হয়েছে। একটা প্রশ্ন করতে পারে কার ভাষাটা অত্যন্ত আট? উত্তর হবে বিনোদাদার। আট মানে বুঝো টাইট, শক্তিশালী, রিজার্ভ, ব্যক্তিত্ব সম্পন্ন। তাহলে যদি বলে যে কার ভাষা অত্যন্ত আট মানে টাইট, শক্ত। আছে না, কিছু মানুষ আছে কোনো মেয়ের বর্ণনা দিতে গিয়ে একেবারে কোনো কিছু বাদ রাখে না, একেবারে নখ থেকে চুল পর্যন্ত কোনো কিছু বাদ রাখে না। কিন্তু আমাদের এই বিনোদা, সে খুব সংযমী, কথা বলা অনেক সংযম নিয়ে কথা বলে, বেশি ক্যাচাল পারে না, খুব অল্পতে সে বুঝিয়ে দেয়। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। স্টার চিহ্ন, চলনসই মানে পারফেক্ট। যেখানে আমরা বলি চমৎকার, এক্সিলেন্ট, সেখানে বিনোদা কি বলে? চলনসই। সই এটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। অতএব এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবন আছে। অতএব আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। যদি এই প্রশ্নটা অনুধাবন হিসাবে আসে, তাহলে কিভাবে উত্তর দেবে যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই? যদি এই প্রশ্নটা আসে, প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা হিন্দু ধর্মে, আর পঞ্চস্বর হচ্ছে মদন হচ্ছে কামের দেবতা। কাম মানে প্রেম, আবেগ, অনুভূতি, ভালোবাসার দেবতা।
তো পঞ্চশর হচ্ছে মদন, মদন হচ্ছে কামের দেবতা, প্রেমের দেবতা, ভালোবাসা, আবেগ, অনুভূতির দেবতা। অর্থাৎ এই বিনোদাদা এসে যখন মেয়েটা সম্পর্কে বলল যে হ্যাঁ মেয়েটা খুব রূপসী, গুণবতী এবং চলনসই চলে, এই বর্ণনা শুনে আমাদের নায়ক অনুপমের মধ্যে প্রেম জেগে উঠছে। অর্থাৎ বিয়ের আগেই নায়ক অনুপমের মধ্যে প্রেম জেগে উঠেছে। এটা তো ভালো, বিয়ের আগে তার ভিতরে একটা প্রেম, আবেগ, অনুভূতি জন্ম নিয়েছে। তো আমাদের অনুপম এই কারণে বলেছে যে প্রজাপতি আমার ভাগ্যে, প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই। কেন বিরোধ নেই? কারণ অনেকের আছে যে প্রেম প্রেম করেছে কিন্তু বিয়ে করে নাই। কিন্তু আমাদের নায়ক অনুপমের মধ্যে দুইটাই হয়েছে। বিয়ের আগে প্রেম জন্ম নিয়েছে, এখন অনুপমের প্রেমও জন্ম নিল, আবার বিয়েও হবে। অর্থাৎ খুব সৌভাগ্য, অনুপমের মধ্যে প্রেমও জন্ম নিয়েছে, আবার বিয়েও হবে। অর্থাৎ এটা বুঝাতে বলেছে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই। এইখানে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নায়ক অনুপমকে নায়িকার বাবা কতদিন আগে, বিয়ের কতদিন আগে চোখে দেখেছে সরাসরি? উত্তর হবে 3 দিন পূর্বে। নায়িকা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন, ডাক্তার শম্ভুনাথ সেন, শম্ভুনাথ বাবু। তো নায়িকা কল্যাণীর বাবা শম্ভুনাথ বিয়ের কয়দিন আগে অনুপমকে দেখেছে? মাত্র 3 দিন পূর্বে। ওকে। আর যদি প্রশ্ন করে নায়িকা কল্যাণীর বাবার বয়স কত, উত্তর হবে 40-এর কিছু এপারে ওপারে, মানে আনুমানিক 40। নায়িকা কল্যাণীর বাবার বয়স কত? আনুমানিক 40 বছর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সুপুরুষ বটে। নায়িকা কল্যাণীর বাবা সম্পর্কে বলেছে সুপুরুষ বটে। সুপুরুষ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুপুরুষ শুধু সুন্দর, সুপুরুষ অর্থ কি? সুন্দর পুরুষ। সুন্দর পুরুষ কাকে বলে? যে পুরুষের চেহারা ওই সাদা মূলার মতো সাদা ধবধবে, ওই পুরুষকে বলা হয় নাই। এখানে চামড়া সাদা পুরুষকে সুপুরুষ বলা হয়নি। যে পুরুষের ব্যক্তিত্ব আছে, যে পুরুষের আত্মমর্যাদা আছে, যে পুরুষের আত্মসম্মান আছে এবং যে পুরুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেই পুরুষকে বলা হয়েছে সুপুরুষ। এই গল্পের একটা পরম মজা হচ্ছে যে সুপুরুষ নায়ককে বলা হয় নাই। এই গল্পে কোথাও সুপুরুষ নায়ককে বলা হয়নি। এই গল্পে সুপুরুষ বলা হয়েছে নায়িকার বাবাকে। কারণ নায়িকা কল্যাণীর বাবা শম্ভুনাথের মধ্যে আত্মমর্যাদা, আত্মসম্মানবোধ, ব্যক্তিত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা রয়েছে। এ কারণে নায়িকা কল্যাণীর বাবাকে বলা হয়েছে সুপুরুষ, নায়ককে বলা হয়নি। ওকে, এবার একটু দেখো, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে নায়ক কাকে সংসারের প্রধান গর্বের সামগ্রী বলা হয়েছে? উত্তর হবে মামাকে। কারণ এই মামা নায়কের পরিবারের প্রধান গর্বের সামগ্রী। কেন? কারণ এই নায়কের মামা সব জায়গায় জিতে আসে। যেখানেই অর্থনৈতিক সম্পর্ক, যেখানেই টাকা পয়সার লেনদেনের ব্যাপার, সেখানে নায়কের মামা সবসময় জয়ী হবে। এ কারণে তাকে নিয়ে গর্ব করে। নায়কের মামার ভিতরে কোনো হিউম্যানিটি নেই, কোনো মানবতা নেই, কোনো ব্যক্তিত্ব নেই, কিন্তু নায়কের পরিবার নায়কের মামাকে নিয়ে গর্ব করে। কারণ অর্থনৈতিক সম্পর্ক যেখানে আছে, টাকা পয়সা লেনদেন যেখানে আছে, সেখানে তার মামা জিতবেই। তো এটা পুরা সাইকো ফ্যামিলি পুরা। তাহলে একটু দেখো এরপরে কি বলছে। আমাদের সংসারের এই জেদ, এটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাচুক আর মরুক। জেদ কোনখানে? যেখানে টাকা পয়সা লেনদেন আছে। অর্থাৎ এই কথাটা হচ্ছে এই নায়ক অনুপম যে বিয়ে করবে শম্ভুনাথের মেয়ে কল্যাণীকে, এখানে যৌতুক কত টাকা দেবে, যৌতুক নগদ কত টাকা দেবে, কত ভরি স্বর্ণালঙ্কার দেবে, অর্থাৎ অলঙ্কার কত ভরি দেবে, কত টাকা ক্যাশ দেবে, এই বিষয়ে যে লেনদেন দেনা পাওনা, টোটাল দায়িত্ব কার উপর? মামার উপর। এবং মামা প্রচণ্ডভাবে লোভী এবং সে জিতে আসবেই। এখানে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই যে নায়ক যখন বিশাল বরযাত্রী নিয়ে বিয়ে করতে যায়, তো সে এতটা অলঙ্কার পরে বিয়ে করতে গিয়েছিল, সারা শরীরে অলঙ্কার পরে গিয়েছিল। এবং আমাদের নায়ক অনুপম সে নিজেই বলেছে নিজেকে মনে হচ্ছে গহনার দোকান। তাহলে নিজেকে গহনার দোকান। আচ্ছা, অনুপম এত স্বর্ণালঙ্কার পরে অনুপম কেন বিয়ে করতে গেল? অর্থাৎ নিজেকে বুঝাইতে চায় যে আমি কত ধনী পরিবারের সন্তান, আমি কত ধনী।
অর্থাৎ একটা ব্যক্তিত্বহীন মানুষ, সে অলংকার পরে সে নিজেকে বুঝাতে চায় যে আমি অনেক ধনী, অথচ এখানে পুরা স্ববিরোধিতা। আমরা দেখব যে নায়ক বিশাল অলংকার পরে গেছে, অনেক দামি অলংকার পরে গেছে নিজেকে ধনী প্রমাণ করার জন্য, কিন্তু সেই আবার ভিক্ষুকের মতো নায়িকার বাবার কাছ থেকে দামি দামি অর্নামেন্টস চেয়ে নিচ্ছে, যৌতুক চেয়ে নিচ্ছে। তো আসলে এই অলংকারে আমাদের নায়কের শরীরের ওজন বেড়েছে, হয়তো এটাও প্রমাণ হয়েছে তারা অনেক ধনী, কিন্তু আসলেই নায়ক যে ব্যক্তিত্বহীন সেটাই প্রমাণিত হয়েছে। এবার একটু দেখো, এখান থেকে একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে মামার জীবনের, নায়কের মামার জীবনের একমাত্র লক্ষ্য কী ছিল। যদি প্রশ্ন করে মামার, নায়কের যে মামা, অনুপমের যে মামা, তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। ওকে, যদি প্রশ্ন করে যে নায়ক অনুপমের মামার একমাত্র লক্ষ্যটা কী ছিল, তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। এখানে একটা বাগধারা আছে এই গল্পে, যে ইস্পার উস্পার অর্থ কী। যদি প্রশ্ন আসে যে ইস্পার উস্পার অর্থ কী, উত্তর হবে কি মীমাংসা। কি উত্তর হবে? মীমাংসা বা সমাধান। ওকে, তো এইখানে আমরা একটু দেখব যে নায়কের মামা সে কাকে সঙ্গে নিয়ে গিয়েছিল, একজন সেকরাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। কাকে? সেকরা। সেকরা কি? স্বর্ণের কারিগর, অর্থাৎ স্বর্ণ সম্পর্কে যার ধারণা আছে, যে স্বর্ণ পরীক্ষা করে আসল না নকল, যে স্বর্ণের ওজন মাপে, সেকরা। তাহলে নায়ক অনুপমের মামা সেকরাকে কেন নিয়েছিল? নায়িকার বাবা ওই যে স্বর্ণ আসল দিল না নকল দিল এটা পরীক্ষার জন্য। ওকে, তো এইখানে আমরা যে দুইটা জিনিস খেয়াল করব, স্বর্ণ, সেকরা স্বর্ণ পরিমাপ করে দেখবে এবং স্বর্ণের গুণগত মান পরীক্ষা করে যখন বলল যে স্বর্ণ আসল এবং কোনো ভেজাল নেই, তারপরে যেটা হলো সেটা একজোড়া ইয়ারিং ছিল। তোমাদের এখানে প্রশ্ন করতে পারে, আসলে আমি খুব সংক্ষেপে যাচ্ছি, আসলেই এত কিছু এখানে আছে। এখানে আসলে কি দুই দিক দিয়ে পরীক্ষা হয়েছে। কয় দিক দিয়ে পরীক্ষা হয়েছে? দুই দিক দিয়ে। বলো তো, দুই দিক দিয়ে পরীক্ষা কিভাবে? নায়ক অনুপমের মামা সে সেকরাকে দিয়ে পরীক্ষা করিয়েছে স্বর্ণ আসল না নকল, আর নায়িকা কল্যাণীর বাবা সে নায়ক অনুপমকে পরীক্ষা করেছে তার মধ্যে ব্যক্তিত্ব আছে কি নাই। এবং তুমি দেখবে নায়িকা কল্যাণীর বাবা অনুপমকে কিন্তু বারবার প্রশ্ন করেছে যে তুমি কি বলো, তুমি কি বলো, তোমার মামা শরীর থেকে গহনা খুলে এনে ওজন মাপতে চায়, তুমি কি বলো, এরকম অনেকবার প্রশ্ন করেছে। অর্থাৎ এই যে নায়িকার বাবা নায়ককে বারবার প্রশ্ন করেছে তুমি কি বলো, তুমি কি বলো, অর্থাৎ নায়কের মামা যে এইটা করতে চায় তুমি কি বলো। কিন্তু আমরা জানি নায়ক সে একেবারে মাথা নিচু করে ইনঅ্যাক্টিভ ছিল, এবং নায়ক আমাদের নায়িকা কল্যাণীর বাবা সে কিন্তু বুঝে গিয়েছে নায়কের মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, আত্মসম্মান নেই, আত্মমর্যাদা নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নায়ক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তো একটা প্রশ্ন করতে পারে যে মনে আছে তো ওই যে নায়কের ফুফাতো ভাই বিনু দাদা, সে যখন আশীর্বাদ করতে গিয়েছিল মেয়েকে, তখন আশীর্বাদ করার পরে সে আশীর্বাদ হিসেবে, স্মারক চিহ্ন হিসাবে ওই মেয়েকে কি দিয়েছিল? ইয়ারিং, একজোড়া ইয়ারিং, মানে কানের দুল। তাহলে কি দিয়েছিল? একজোড়া ইয়ারিং, কানের দুল। তো এখন সেকরা তো বলছে নায়িকার বাবা যে স্বর্ণগুলো দিয়েছে সব আসল, কোনো ভেজাল নেই। তো নায়িকা কল্যাণীর বাবা ওই স্বর্ণের ভিতরেই একজোড়া স্বর্ণ ছিল, ইয়ারিং ছিল, কানের দুল, এবং নায়িকার বাবা ওই ইয়ারিং কানের দুল সেকরার হাতে দিয়ে বলেছে এটা একটু পরীক্ষা করে দেখুন। তখন সেকরা ওই ইয়ারিং জোড়াকে কি বলেছিল? এটা প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইয়ারিং জোড়াকে সেকরা কি বলেছিল? উত্তর হবে বিলাতি মাল। বিলাতি মাল মানে এটা বিদেশি, এখনকার দিনে হইলে বলতো চাইনিজ মাল, মানে দেখতে সুন্দর চকচক করে কিন্তু নকল, ভেজাল। আর আমরা জানি নকল ভেজাল জিনিস বেশি চকচক করে, ঠিক আছে, তো চাকচিক্য বেশি। তাহলে ইহা বিলাতি মাল, এবং পরে কি বলছে? ইহাতে সোনার ভাগ সামান্যই রয়েছে। ওকে, এবার একটু দেখো, তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে স্বর্ণটা, এই যে নায়িকার বাবা যে স্বর্ণ দিয়েছে, সেকরা তো বলেছে এটা আসল, কোনো ভেজাল নেই। তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে নায়িকার বাবা যে স্বর্ণগুলো দিয়েছিল সেই স্বর্ণগুলো কোন দিক দিয়ে বেশি ছিল, মানে কোন কোন দিক দিয়ে? খেয়াল করো, তিনটা বিষয়, সংখ্যায় বেশি ছিল, দরে বেশি ছিল,
আর একটা হচ্ছে ওজনে বেশি ছিল। অর্থাৎ নায়িকার বাবা যে স্বর্ণালঙ্কারগুলো দিয়েছিল, অর্থাৎ নায়িকার বাবা সে তার যত মানে স্বর্ণালঙ্কার ছিল তার কাছে, অর্থাৎ একটা মাত্র মেয়ে, মানে বেশি স্বর্ণালঙ্কার দিয়েছে। তাহলে স্বর্ণালঙ্কার যে বেশি দিয়েছে কোন দিক দিয়ে? সংখ্যায়, দরে আর ভারে, 3 দিক দিয়ে। সংখ্যায়, দরে, সংখ্যার দিক দিয়ে বেশি, দর মানে মূল্যের দিক দিয়ে বেশি, আর ওজনের দিক দিয়ে বেশি। এটা মনে রাখবে। এবার আমরা দেখব যে নায়িকা কল্যাণীর বাবা তো যা বোঝার বুঝে গিয়েছে যে এই নায়কের ব্যক্তিত্ব নাই এবং মামা লোভী, এবং নায়ক কখনোই সিদ্ধান্ত নিতে পারবে না, এবং এই পরিবারে আমার মেয়ে ভালো থাকতে পারবে না, এবং নায়িকার বাবা বিয়েটা ভেঙে দিল, এবং বিয়েটা ভেঙে দিয়েছে। এবং দেখো সেখানে 2টা অনুধাবন আছে এখানে, যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ নায়িকার বাবা তার নায়কের মামাকে বলছে যে আপনাদের কাছে সম্পর্ক মানে একটা ঠাট্টা, আপনাদের কাছে সম্পর্ক মানে পবিত্রতা না, আর এই ধরনের সম্পর্ক স্থায়ী করার ইচ্ছা আমার নেই। প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন। এরপরে দেখো আমাদের নায়িকা কল্যাণীর বাবা একটা যুক্তি দিয়েছেন কেন তিনি বিয়েটা ভেঙে দিলেন। তার মেইন কারণটা দেখো, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। তো এই যে দেখো এখানে প্রশ্ন করতে পারে যে নায়িকা কল্যাণীর বাবার কি মানসিকতা ফুটে উঠেছে এখানে। নায়িকা কল্যাণীর বাবা সামাজিক না মানবিক? ডেফিনেটলি মানবিক। যদি নায়িকা কল্যাণীর বাবা সামাজিক হইতো তাহলে সে বিয়েটা দিত, কারণ যৌতুক দিয়েছে, স্বর্ণালঙ্কার দিয়েছে, এবং আমরা দেখেছি সব বরযাত্রীদেরকে ভালো করে খাওয়ানো হয়েছে, শুধু বিয়ের এখন লগ্নটা বাকি, সেই মুহূর্তে ভেঙে দিয়েছে। তো নায়িকা কল্যাণীর বাবা এখানে এই যে বিয়েটা ভেঙে দেয়, এখানে সামাজিক না মানবিক। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো, সামাজিক হওয়া জরুরি না মানবিক হওয়া জরুরি? ডেফিনেটলি মানবিক হওয়া জরুরি, তাই না? তাহলে একটু দেখো এখানে একটা অনুধাবন আছে গুরুত্বপূর্ণ, যে প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। প্রমাণ হইয়া গেছে আমি কেহই না। আমাদের নায়ক আসলে নায়ক অনুপমের কোনো মতামতকে, কারণ নায়ক অনুপম তো মতামত দিতে পারে না, আর নায়ক অনুপম মতামত দিতে পারে না, তার কথার গুরুত্বও নাই, সুতরাং তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। এ কারণে নায়িকা কল্যাণের বাবা অনুপমকে কোনো কিছুতে জিজ্ঞাসা করে নাই, আর এই জন্যই সে বলছে প্রমাণ হয়ে গেছে আমি কেহ নই। ঠিক আছে, এরপরে তোমাদের প্রশ্ন করতে পারে যে খেয়াল করো, কন্যার পিতার এত গুমর কলি যে 4 পওয়া হইয়াছিল। তোমাদের প্রশ্ন করতে পারে কলি যে 4 পওয়া হইয়াছিল এটার অনুধাবন। তার আগের লাইনটা তাহলে বুঝতে হবে, কন্যার পিতার এত গুমর। গুমর অর্থ কি? গুমর মানে ভাব। এই যে মেয়ের বাবা বিয়েটা ভেঙে দিল, আর কলি যে 4 পওয়া হইয়াছিল, এরা 2টা শব্দ। কলি, হিন্দু ধর্মে কলি যুগ বলে একটা যুগ আছে, তোমরা যেভাবে লিখবে হিন্দু ধর্মের শেষ যুগ হচ্ছে কলিযুগ। কলিযুগ মানে পাপের যুগ, অন্যায়ের যুগ। এই কলিযুগে পাপ বেড়ে যায়। হিন্দু ধর্ম বিশ্বাস মতে পৃথিবীতে এখন কলিযুগ চলছে, কারণ পাপ আর পাপ, চারদিকে অন্যায় আর অন্যায়। আর 4 পওয়া মানে সম্পূর্ণ। 4 পওয়া অর্থ কি? সম্পূর্ণ। এই যে মেয়ের বাবা যে বিয়েটা ভেঙে দিল, এতে এই পাপের যুগ সম্পূর্ণ হয়ে গেল, ফুলফিল হয়ে গেল। ওকে, এটা অনুধাবন। এবার তো দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন করতে পারে, নষ্ট গ্রহ কোনটাকে বলা হয়েছে? শনি। নষ্ট গ্রহ কোনটাকে বলা হয়েছে? শনি। অর্থাৎ শনিটাকে আমরা অশুভ গ্রহ বলি, নষ্ট গ্রহ বলি। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা প্রশ্ন করতে পারে, অনুধাবন, সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছিল, যদি এটা অনুধাবন প্রশ্ন আসে কীভাবে উত্তর দেবে? আসলে কি জানো, মানে আমাদের এই নায়ক যখন নায়কের বিয়েটা যখন, মানে নায়িকা কল্যাণীর মেয়ের বাবা যখন বিয়েটা ভেঙে দেয়, স্বাভাবিকভাবে এটা একটা বিশাল অপমান, বিশাল। আর নায়িকার বাবা তো প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন। তো এখন আমাদের নায়কের মন ওই অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছে। আমরা জানি নায়িকা, আমাদের নায়ক অনুপম, সে নায়িকার ছবিও দেখে নাই, এমনকি বিয়ের আসরে সে যে বিয়ে করতে গিয়েছিল তার কোনো আগ্রহ ছিল না মেয়েটাকে এক নজর একটু লুকিয়ে দেখার। অর্থাৎ আমাদের নায়ক পুরা আনরোমান্টিক, একেবারে মানে ইচ্ছাহীন, ভাবনাহীন, আগ্রহহীন, কোনো কিছুতেই তার ইচ্ছা নেই। সে যে বিয়ে করতেছে এটুকুই তার খুশি। তো আসলেই আমাদের নায়ক কোনোভাবেই নায়িকাকে দেখে নাই, আর এখন তার মনটা অপরিচিতার মানে ছুটে গিয়েছে। তো এখানে একটা প্রশ্ন করতে পারে যে এই নায়িকার চেহারা বর্ণনার
নায়িকার চেহারা, নায়িকার সম্পর্কে ধারণা নিতে সে প্রতিদিন কার বাড়িতে যায়? বিনোদার। আর প্রতিদিন কখন যায়? সন্ধ্যায়। ওকে, এখন একটু খেয়াল করো, এখানে একটা মিথোলজিক্যাল একটা চরিত্র আছে। ওকে, সেটা হচ্ছে রাজহাঁস আর দময়ন্তী। রাজহাঁস আর দময়ন্তী। তো রাজহাঁস ওই যে মানে নলের প্রেমের কথা, ভালোবাসার কথা রাজহাঁস উড়ে গিয়ে দময়ন্তীর কাছে বলেছিল। আর এখানেও সেই প্রসঙ্গ আছে যে এই যে আমাদের নায়ক কল্পনা করেছে যে তাদের আবার বিয়ে হবে, আবার সেই সুসংবাদটা নায়িকার কাছে দেবে, এরকম এরকম বর্ণনা আছে। এখানে অত গুরুত্বপূর্ণ কিছু নেই। তো এখন আমাদের নায়কের তো তোমাদের মানে এখান থেকে যদি প্রশ্ন করে যে কোন পৌরাণিক চরিত্রের উল্লেখ আছে, কোন পৌরাণিক চরিত্রের উল্লেখ আছে, উত্তর হবে দময়ন্তী। আরও অনেক পৌরাণিক চরিত্রের উল্লেখ আছে, ঠিক আছে, যেমন ওই যে প্রজাপতি, তারপর পঞ্চশর মদন, তারপর হচ্ছে দময়ন্তী, এগুলো একটু মনে রাখবে। এখন মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। তীর্থ কি? হিন্দু ধর্মের পবিত্র স্থান। তীর্থ হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র স্থান। সব প্রতিটা ধর্মেরই কিছু পবিত্র স্থান আছে যেখানে ওই ধর্মের মানুষরা যায় ভ্রমণ করতে, দেখতে, মন ভালো করার জন্য, পবিত্রতার জন্য, আত্মার শুদ্ধির জন্য। তাহলে যদি বলে নায়ক তার মাকে নিয়ে কোথায় চলছিল? তীর্থে। ঠিক আছে, এখানে একটা শব্দার্থ আছে, প্রদোষ। প্রদোষ অর্থ কি? উত্তর হবে সন্ধ্যাবেলা। উত্তর কি হবে? সন্ধ্যাবেলা। এখন একটু দেখো তো, আমরা জানি যে নায়ক তার মাকে নিয়ে ট্রেনে উঠেছে, আর এরপরে একটা স্টেশনে দেখো, এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়ে উঠিল, শিগগির চলে এই গাড়িতে জায়গা আছে। মনে হলো গান শুনিলাম। অর্থাৎ আমাদের নায়ককে এখন নায়কের ভিতরে এখন আবেগ, অনুভূতি জন্ম নেবে, রোমান্টিকতা জন্ম নেবে, ভালো লাগা জন্ম নেবে, মুগ্ধতা জন্ম নেবে। এ কারণেই সে যে রেলগাড়িতে উঠেছে, সেই স্টেশনে সে আর একটা নারীর কণ্ঠস্বর শুনতে পেল, এবং সেই নারীর কণ্ঠস্বরটা কি? ওই নারী কাউকে বলছে তাড়াতাড়ি চলে আয় এই গাড়িতে জায়গায়। মনে হয় শুনিলাম গান শুনিলাম। অর্থাৎ ভালোবাসা, মুগ্ধতা, ভালো লাগা এটা তৈরি করছে। যেটা আমরা দেখেছি আমাদের নায়ক অনুপমের মধ্যে কোনো ভালো লাগা, মুগ্ধতা, ইমপ্রেশন এগুলো ছিল না, কিন্তু হঠাৎ করে এই যে একটা অজানা জায়গায় একটা অপরিচিত নারীর কণ্ঠস্বরের উপর ক্রাশ খেয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে, মুগ্ধতা তৈরি হয়েছে। আর ওই নারী যে বলছে, আমরা জানি যে এই নারী হচ্ছে আমাদের নায়িকা কল্যাণী, কিন্তু আমাদের নায়ক তো জানে না, নায়ক তো চিনেও না, নায়ক তো তার কণ্ঠস্বরও শুনে নেই কখনো। তো সুতরাং ওই নারীর কণ্ঠস্বরকে আমাদের নায়ক কি মনে করেছে? গান শুনিলাম। এবার দেখো, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাই এমন করিয়া অসময় অজাগে আচমকা শুনিলে সম্পূর্ণ বুঝতে পারে। অর্থাৎ এই যে ভালো লাগা তৈরি হয়েছে, অপোজিট জেন্ডারের প্রতি ভালো লাগা, আকর্ষণ, মুগ্ধতা, এটা মানুষের মধ্যে স্বাভাবিক, চিরন্তন। সেই রোমান্টিকতা, ভালো লাগাটাই আস্তে আস্তে গ্রো করছে। এবং মন বলে এমন তো আর শুনি নাই। এরপরে দেখো কি আছে আমাদের নায়কের ভিতরে। রাত্রে ভালো করে ঘুম হইল না, প্রতি রাতে স্টেশন একবার করে মুখ বাড়িয়ে দেখিলাম, ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না পাছে সে রাত্রে নামিয়ে। আমাদের নায়ক সে এখন রাতে ঘুমায়নি। কেন ঘুমায়নি বলো তো? ওই মেয়েটাকে চোখে দেখার জন্য, যে মেয়ের কণ্ঠস্বরটা তো মিষ্টি, যে মেয়ে বলেছিল এই গাড়িতে জায়গা আছে তাড়াতাড়ি চলে আয়, এই নারীটাকে এক নজর দেখার জন্য সে রাতে জানালার কাছে মুখ বাড়িয়ে রয়েছে, রাতে ঘুমায়নি। তো আস্তে আস্তে আমাদের নায়ক সে তার মধ্যে নারীর প্রতি আকর্ষণ, ভালোবাসা, মুগ্ধতা, আবেগ, অনুভূতি, সে আস্তে আস্তে প্রেমিক হয়ে উঠছে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা দেখব যে সে আমাদের নায়ক যে রেলগাড়িতে উঠেছে তার হাতের টিকিটটা কী ছিল? ফার্স্ট ক্লাসের টিকিট। কী ছিল? ফার্স্ট ক্লাসের টিকিট। কারণ স্বাভাবিক, নায়ক বড়লোক, তার তো বড়লোকই সব জায়গায় দেখাতে হবে, ভিআইপি। ওকে, এখানে একটা শব্দ অবজেক্টিভ আছে, আরদালি। আরদালি একটু খেয়াল করো। আরদালি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন করতে পারে, আরদালি কোন ভাষার শব্দ? উত্তর হবে ইংরেজি। আরদালি কোন ভাষার শব্দ? ইংরেজি। ইংরেজি অর্ডারলি। অর্ডারলি। আরদালি অর্থ হচ্ছে পিয়ন, চাকর, সেবক। পিয়ন, চাকর, সেবক। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন করতে পারে আরদালি কোন ভাষা থেকে আগত? উত্তর হবে ইংরেজি, অর্ডারলি, পিয়ন, চাকর সব। ওকে, এখন একটু খেয়াল করো তো কি হয়েছে আমাদের ওই রেলগাড়িতে, যে রেলগাড়িতে আমাদের নায়ক উঠবে ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে, সেই রেলগাড়িতে এক ইংরেজ সাহেব তার ফ্যামিলি নিয়ে উঠবে। আবার আমরা দেখব যে এক ইংরেজ বড় জেনারেল আর্মি অফিসার সে তার দলবল নিয়ে উঠবে। তো আমাদের নায়ক এখন আর ভয়ে উঠবে না,
আসলে এখানে নায়কের ব্যক্তিত্বহীনতা, ইনফিরিয়রিটি। ওখানে যত বড় অফিসার, যত ভিআইপি উঠুক না কেন, আমাদের নায়কের কি হাতে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল না? তার তো বৈধতা আছে, তারা তো ভয় কিসে? কি তার নায়ক আসলেই লেভেল শুধু ধনী হইলেই চলে না, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, এটা একটা ব্যাপার আছে। আমাদের নায়কের হাতে টিকিট ছিল ফার্স্ট ক্লাসের, কিন্তু তার ব্যক্তিত্ব থার্ড ক্লাসের। এখন দেখো, বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে মাকিলে, অর্থাৎ নায়ক এখন আর উঠবে না ভয়ে। এবং সেই সময় তোমরা জানো, যেহেতু এই গল্পটা ইংরেজ আমলে, এবং ইংরেজরা প্রচণ্ডভাবে ক্ষমতাধর, পাওয়ারফুল। তো ইংরেজরা সাদা চামড়ার মানুষ, তারা দেশ চালায় ভারতবর্ষে, তারা একচ্ছত্র অধিপতি। আবার সেখানে আর্মি অফিসার উঠবে আরও, হ্যাঁ, সব কিছু মিলে সে ভয়ে আর উঠে নাই। এখন কি করে দেখো, এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে মাকে লক্ষ্য করিয়ে বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। এই সেকেন্ড ক্লাসের যে মেয়েটা কে, ওই সেই মেয়ে যার গলার উপর, যার কণ্ঠস্বরের উপর আমাদের নায়ক ক্রাশ খেয়েছিল, ভালো লাগা তৈরি হয়েছিল। এবং আমরা জানি এই সেকেন্ড ক্লাসের যাত্রীর এই মেয়েটা হচ্ছে আমাদের নায়িকা কল্যাণী, কিন্তু আমাদের নায়ক তো জানে না যে এই কল্যাণী। তো এটা দেখো, তাহলে দেখো আমাদের নায়িকা কোন ক্লাসে ছিল? যাত্রী সেকেন্ড ক্লাসের। আর নায়কের হাতে কিন্তু ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও সে থার্ড ক্লাসের পরিচয় দিয়েছে, সে উঠতেই পারে নাই ভয়ে। তো আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। ওকে, এখানে একটা প্রশ্ন আছে। তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার, এখানে কি নায়িকা নায়ককে চিনেছিল? এখানে অনেক, এটা মাল্টি ডাইমেনশনাল চিন্তা। প্রথমত, কেন নায়িকা এই নায়ককে এবং তার মাকে বলেছিল আপনারা এখানে আসুন? প্রথমত, এখানে হিউম্যানিটি, মানবতা। কেন? কারণ এই নায়ক বৃদ্ধা মা, অসহায় মা নিয়ে তারা বিপদে পড়ছে, এবং আমাদের নায়ক তো খুবই ব্যক্তিত্বহীন, খুব আনস্মার্ট। সে মাকে নিয়ে, সে আসলেই আমাদের নায়ক কোথাও হিরোগিরি দেখাতে পারছে না, না মায়ের কাছে, না কোনো অন্য নারীর কাছে, না অন্যায়ের কাছে, কারো কাছে হিরোগিরি দেখাতে পারছে না। তো এরকম ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, কোন বগিতে উঠবে, ভয়ে উঠতে পারছে না। তো এরকম অসহায় যুবক এবং তার মাকে দেখে আমাদের নায়িকা হিউম্যানিটি, মানবতা দেখাতে গিয়ে বলেছে আপনারা এখানে আসুন। এটা হচ্ছে, তাহলে প্রথমত হচ্ছে নায়িকার মানবতা, হিউম্যানিটি। একটা মানুষ বিপদে পড়ছে, কোথাও উঠতে পারছে না। এই দ্বিতীয়ত, তোমরা জানো যে মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, কিন্তু এটা 1 বছর পর, বিয়েটা যখন ভেঙে দিয়েছে, বিয়েটা ভেঙে দেওয়ার 1 বছর পর নায়ক তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, 1 বছর পরে। আর এই 1 বছরে পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা এই গল্পে আমরা জানি, এই গল্পে এরকম একটা উল্লেখ আছে যে আমাদের নায়ক বলেছে, শুনেছি হরিশ এই নায়িকাকে আমাদের নায়কের ফটোগ্রাফ দেখিয়েছিল, এরকম একটা বর্ণনা আছে। নায়কের বন্ধু হরিশ বিয়ের আগে আমাদের নায়িকা নায়কের ফটোগ্রাফ দেখেছিল, মানে ছবি দেখেছিল। আচ্ছা, বুঝলাম, আমাদের বিয়ের আগে নায়িকা নায়কের ফটোগ্রাফ দেখেছিল। ওকে, আমি বুঝলাম, কিন্তু সেই বিয়ে ভেঙে যাওয়ার পর 1 বছর অতিবাহিত হয়েছে। এই 1 বছরে পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর এই 1 বছরের মধ্যে কে কার কথা মনে পড়ে? আর আমাদের নায়িকা এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন, একেবারে নায়কের ছবিটা গলায় ঝুলিয়ে, একেবারে যে এখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে প্রোফাইল পিকচার বানিয়ে একেবারে খুব মানে গুপ্ত অবস্থায় ছবি রেখে গোপনে গোপনে দেখবে, ওই লেভেলের সস্তা নায়িকা না। আমরা দেখব যেই নায়িকা প্রচণ্ড আত্মসম্মান বোধ সম্পন্ন এবং আত্মমর্যাদা সম্পন্ন, আর সেই পুরুষের দিকে হা করে তাকিয়ে যে, আর আমাদের এই নায়িকা ওই লেভেলের নায়িকা না, ওই লেভেলের নারী না যে যে হ্যাঁ একেবারে চিনতে পেরেই বলবে যে হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো, ওই যে আমি সেই, আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, মনে আছে, দাও তোমার ফোন নম্বরটা দাও, তোমার আইডি নাম্বার দাও। এই লেভেলের নায়িকা না। আচ্ছা, ধরলাম নায়িকা চিনতে পেরেছে, হ্যাঁ চিনেছে, কিন্তু নায়িকা পরিচয় দেয় নাই, এটাও তো তার ব্যক্তিত্ব। নায়িকা চিনতে পেরেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, নায়িকা চিনে নাই। কারণ বিয়ে ভেঙে যাওয়ার পরে 1 বছর হয়ে গেছে, তো নায়িকা চিনে নাই। সে তাহলে কেন ডেকেছিল? মানবতা, অসহায় মানুষ বিপদে পড়ছে, কোথাও উঠতে পারছে না। দ্বিতীয় আসো, ধরলাম চিনলাম, সে চিনেছে, চেনার পরেও তো সে নিজে পরিচয় দেয় নাই, এটাও তো পাত্তা দিল না। অর্থাৎ পাত্তা না দেওয়ার মানুষের কথা। তুমি ধনী হইতে পারো, নায়ক ধনী হইতে পারে, অভিজাত হইতে পারে, চেহারা সুন্দর হইতে পারে, পাত্তা দেয় নাই সে। অর্থাৎ নায়িকা কারো কাছে সস্তা করেনি নিজেকে, নায়িকা তার দর কমায়নি, সে তার ব্যক্তিত্ব ধরে রেখেছে। ওকে, আমি তো চমকে উঠলাম আমাদের নায়কের, দেখো নায়িকার মানে আমাদের নায়ক খালি চমকে উঠে। ওকে, তো এবার তো দেখো,
ক্ষণমাত্র বিলম্ব না করে মাকে লইয়া গাড়িতে উঠিলাম। এবার দেখো নায়ক কতটা ইনঅ্যাক্টিভ। জিনিসপত্র তুলবার প্রায় সময় আমাদের নায়ক কোনো জিনিসপত্র তুলে নেয়। নায়ক যে তার মাকে নিয়ে যাচ্ছে, অনেক লাগেজ ছিল তো, কিছুই তুলে ওঠেন। তা তুই যে তোর মাকে নিয়ে যাচ্ছিস, এই যে লাগেজ তুলছিস না, তোর মাকে নিয়ে কোথায় থাকবি, কীভাবে থাকবি, হ্যাঁ, কোনো খেয়াল নেই। আমার মতো অক্ষম দুনিয়া নেই, এটা অনুধাবন। আমার মতো অক্ষম, নিজেকে বারবার অক্ষম দাবি করছে। এটা ব্যক্তিত্ব। এমএ পাস একজন মানুষ নিজেকেই দাবি করছে অক্ষম। ওকে, সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতে আমাদের জিনিস। এখানে একটা অবজেক্টিভ প্রশ্ন করতে পারে যে ওই গাড়িতে জিনিসপত্র কে তুলে নিয়েছিল। মানে নায়ক তো সে লাগেজ টাগেজ কিছুই তুলে নেয়, সে ভদ্রলোক না, সে বড় লোক। সে যদি যে লাগেজ টাগেজ আবার তুলে নেয়, তো যদি সে তার ব্যক্তিত্ব কমে যায়, মানে মানে কি বলবো। তো একটা মেয়ে, আমাদের এই নায়িকা কতটা অ্যাক্টিভ চরিত্র। সে একটা নারী হয়ে একটা পুরুষের লাগেজ টাগেজ সব কিছু, বিছানাপত্র, মানে লাগেজ অন্য অন্য বাক্স টাক্স সব উঠিয়েছে। আমার একটা ফটোগ্রাফ তুলবার ক্যামেরা স্টেশনে পড়িয়ে রইল গ্রাহ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহ্যই করলাম না, গ্রাহ্য মানে পাত্তা দিলাম না। আমাদের নায়কের সেই আমলের একটা ক্যামেরা ফটোগ্রাফ তুলে, চিন্তা করো তো, আজকে থেকে প্রায় 100 বছর আগের একটা ক্যামেরা কত দামি ছিল। এবং এটা শুধু বড়লোকদের হাতেই থাকতো এই ক্যামেরাগুলো। একটা ক্যামেরা স্টেশনে ওদেরকে গ্রহণই করেন। অর্থাৎ আমাদের নায়ক বোঝাতে চেয়েছে, মানে এই মেয়েটাকে প্রথম কণ্ঠস্বরের উপর ক্রাশ খেয়েছে, এখন নায়িকাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে গেছে, কোনো লাগেজ টাগেজ উঠাচ্ছে না, ক্যামেরা পড়ে রইল। অর্থাৎ মানে এতটাই অ্যাক্টিভ হয়ে গেল। এটা খুব, আমাদের নায়ক খুব দ্রুত একটু তাড়াতাড়ি রোমান্টিক হওয়ার চেষ্টা করছে না, তাড়াতাড়ি একটু প্রেমিক হওয়ার চেষ্টা করছে না। ওকে, এখন আমরা দেখব যে আমাদের দেখো এখানে যে বিষয়টা আছে। এবার সেই সুরটিকে চোখে দেখলাম। এখানে একটা অনুধাবন প্রশ্ন করতে পারে। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম সে চোখে পলক পড়িতেছে না, মা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, মা কেন ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে, নায়িকা মানে কল্যাণের দিকে? মা কি চিনতে পেরেছে? না। মা কেন ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে জানো? মেয়েটার ব্যক্তিত্ব এবং মেয়েটার কর্মক্ষমতা দেখে। আমাদের এই যে মা, যে তার ছেলে তো একটা আদারাম, গুড বয় টাইপের, সে অ্যাক্টিভ চরিত্র না, সে কোনো বিছানা উঠায় না, কোনো ক্যামেরা উঠায় না। আর একটা মেয়ে, সে বলেছে আপনারা আমাদের গাড়িতে আসুন, মানে আমাদের গাড়িতে বলতে আমাদের বগিতে, এখানে গাড়ি বলতে আমাদের বগিতে আসুন। একটা মেয়ে কতটা অ্যাক্টিভ। অর্থাৎ আমাদের এই নায়কের মা মনে মনে চিন্তা করছে যে আমার এই হাবাগোবা ছেলের জন্য যদি এরকম একটা বুদ্ধিমতী কর্মঠ একটা মেয়ে পাইতাম তাহলে ভালো হতো। আসলে এটা মায়েদের সমস্যা। মায়েরা তার ছেলেকে বানাই রাখতে চায় গুড বয়, হাবাগোবা, আর এই হাবাগোবা ছেলের জন্য আবার চালাক মেয়ে, বুদ্ধিমতী মেয়ে খুঁজে। দেখো আমাদের নায়িকার একটা বর্ণনা দিয়েছে, নায়িকার রূপের বর্ণনা দেখো। এটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ বা বহুবোধী প্রশ্নের জন্য। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব, ইহার কোনো জায়গায় জরিমা নাই। গতি মানে চলাফেরা সহজ, দীপ্তি নির্মল, দীপ্তি মানে গ্লেমার, সৌন্দর্য, চেহারার যে আলো, আর সৌন্দর্যের সুচিতা মানে পবিত্রতা। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। জরিমা মানে বুঝে জড়তা নেই। একটা নারী, একটা নায়িকা, সাধারণত মেয়েদের কিছু জায়গায় জড়তা থাকে, আছে না? যে একটা ছেলে পাশে বসলে একটা জড়তা কাজ করে, বা একটা ছেলের সামনে অপরিচিত একটা ছেলে থাকে, নানা ধরনের একটা মেয়ের জড়তা কিছু কিছু জায়গায় থাকে। কিন্তু এই মেয়ের কোনো জড়তা নেই। কেন জড়তা নেই? কারণ এই মেয়েটা চটপটে, বুদ্ধিমতী, ব্যক্তিত্ব সম্পন্ন। এই মেয়েটা তো তার নিজের উপর কনফিডেন্স আছে, সে স্বাধীনতা এনজয় করছে। এই মেয়েটা স্বাধীনতা উপভোগ করছে, কিন্তু এই মেয়েটা স্বেচ্ছাচারী না। তাহলে একটু দেখো, এরপরে দেখবো যে আমাদের এই নায়িকাকে আমাদের নায়ক তুলনা করছে রজনীগন্ধা ফুলের মতো। দেখো মানে তার বেশভূষায় এখানে একটা ব্যাপার আছে যে তার এমন কোনো বেশভূষা ছিল না, এমন কোনো চাকচিক্য ছিল না, এমন কোনো দামি পোশাক আশাক ছিল না। এ কারণে তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে আমাদের নায়ক নায়িকাকে কিসের সঙ্গে তুলনা করছে? রজনীগন্ধা ফুলের সঙ্গে। এখানে রজনীগন্ধা ফুলের সঙ্গে তুলনা করার একটা কারণ আছে। বলো তো কেন? এই পৃথিবীতে অনেক ফুল আছে, আমাদের দেশে অনেক ফুলের দোকানে কত কালারফুল ফুল বিক্রি হয়, কিন্তু আমরা জানি রজনীগন্ধা ফুলের কোনো রংচং নেই। রজনীগন্ধা ফুলের চেহারাটা সাধারণ, কোনো রংচং নেই। কিন্তু আমাদের রজনীগন্ধা ফুলের কোনো রংচং না থাকলেও, আমাদের রজনীগন্ধা ফুলের কালারটা সাধারণ হইলেও রজনীগন্ধা ফুলের ঘ্রাণ কিন্তু মিষ্টি, পবিত্র। আমাদের এই নায়িকা কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সঙ্গে তুলনা করছে এই কারণেই, আমাদের নায়িকা কল্যাণীর পোশাক আশাক সাধারণ, কিন্তু তার ব্যক্তিত্ব অসাধারণ, তার পবিত্রতা আছে, তার ব্যক্তিত্বে, তার চরিত্রে, সব কিছু মিলিয়ে রজনীগন্ধা ফুলের সঙ্গে তুলনা করেছেন। এবার তো দেখো এখানে একটা প্রশ্ন, অনুধাবন প্রশ্ন করতে পারে। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথাই যেন শোনা হয়ে ওঠে। সুধাকণ্ঠের সোনার কাঠিতে তো স্বাভাবিকভাবেই
এটা বোঝানো হয়েছে নায়িকার কণ্ঠস্বর এতটাই মিষ্টি যে নায়িকার কণ্ঠস্বরের জাদুতে যেন তার সুপ্ত অনুভূতিগুলো জেগে উঠছে। ওকে, এবং আমরা দেখব যে এই বগিতে নায়িকা আমরা জানি যে বিয়ে ভেঙে যাওয়ার পরে নায়িকা কি করেছে, সমাজের অসহায় মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। ওকে, অসহায় মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়ে অসহায় মেয়েদেরকে শিক্ষিত বানাবে। কারণ একটা মেয়ে শিক্ষিত হলে, আলোকিত হলে সমাজ আরও আলোকিত হবে, তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। তো এরপরে আমরা দেখি যে তাদের এই এবং আমরা ওই বগিতে আমরা দেখব যে আমাদের মেন্টালিটি, নায়িকা কল্যাণের মেন্টালিটি এবং আমাদের নায়কের মেন্টালিটির মধ্যে পার্থক্য আছে। কারণ নায়িকা স্বাধীনতা উপভোগ করছে, এবং আমি বারবার বলছি নায়িকার স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না। নায়িকা কিন্তু কোনো স্বাধীনতার নামে সে আজে বাজে কোনো কিছুই করছে না, সে স্বাধীনতাকে তার ব্যক্তিত্বের সঙ্গে মানিয়েই চমৎকারভাবে জীবনটা উপভোগ করছে। আর আমাদের নায়ক, সে হচ্ছে খাঁচাইবন্দি পাখির মতো। আসলেই একটা খাঁচাইবন্দি পাখির একটা বন্দি, সহজ কথা, আমাদের নায়কের চরিত্র হচ্ছে একটা বন্দি চরিত্র, খাঁচাইবন্দি চরিত্র। সে অনেক বড় লোক, আমাদের নায়ক অনেক বড় লোকের সন্তান, অনেক উচ্চশিক্ষিত, চেহারা সুন্দর, কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই, সে কোনো স্বাধীনতা নেই, সে কোনো কর্মঠ না, অর্থাৎ একটা বন্দি চরিত্র। ঠিক আছে, এবার একটু দেখি। তো এখানে যেটা এরপরে আছে সেটা হলো আমরা দেখব যে এক ইংরেজ সাহেবকে ওই বগিতে জায়গা করে দেওয়ার জন্য রেলওয়ে কর্মচারীরা এসে ওই 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 বগির যেখানে নায়ক তার মাকে নিয়ে উঠছে, নায়িকা ছোট ছোট মেয়েদের নিয়ে আছে, এবং সেখানে এক ইংরেজ সাহেবকে সিট দেওয়ার জন্য এক কর্মচারী বলছে যে আমাদের এই সিটগুলো রিজার্ভ হয়ে গেছে, আপনারা নেমে যান, অন্য কোথাও চলে যান। এটা শুনে আমাদের নায়ক তাড়াতাড়ি নেমে যাচ্ছে, কিন্তু নায়কের এখানে প্রতিবাদ করা উচিত ছিল যে না, আমরা এখানে আগে থেকেই বসে আছি, আমরা কেন নামবো। একটা জিনিস মনে রাখবে, তুমি ইললিগাল যে জায়গায়ও তোমার তো যেখানে অন্যায় সেখানে তোমার প্রতিবাদ করা উচিত, সেখানেই তো তুমি হিরোগিরি দেখাবা। আমাদের নায়ক কোথাও কোনো প্রতিবাদ করে না, সে সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে, এবং আমরা দেখব আমাদের নায়িকা সব জায়গায় প্রতিবাদ করেছে অধিকার আদায়ের ক্ষেত্রে, এবং শেষ পর্যন্ত সে ওই রিজার্ভেশন লেখা যে কি বলবো টিকিটটা, নোটিশটা, সেটা ছুঁড়ে ফেলে দেয়, এবং নায়িকা তার অধিকার আদায় করেছে ওই সিটের, এবং নায়ক এবং তার মা তাদের অধিকারও আদায় করে দিয়েছে, কারণ সে ছুঁড়ে ফেলে দিয়েছে টিকিটটা। অর্থাৎ চমৎকার একটা কর্মঠ চরিত্র, ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্র, এবং অন্যায়ের কাছে মাথা নত করছে না। তো আসলে নায়িকার এতটা যোগ্যতা, এতটা ব্যক্তিত্ব, আমাদের এই লেভেলের হাবাগোবা কাপুরুষ কীভাবে ডিজার্ভ করে নায়িকাকে, দেখো। আর আমাদের নায়িকা যখন প্রতিবাদ করছে অধিকার আদায়ে, সিট আদায়ের জন্য, আর নায়ক তখন লজ্জায়, তার চেহারাটা কি হইলো দেখো, লজ্জায় আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বেড়াইয়া প্রকৃতির শোভা দেখতে লাগলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। নায়িকা একদিকে ঝগড়া করছে অধিকার আদায় করার জন্য, সিটে বসার জন্য, আর আমাদের এত নায়ক পুরুষ হয়ে সে প্রকৃতির ন্যাচারাল বিউটি দেখছে। আরে হিজড়ারাও তো হাততালি দেয়, প্রতিবাদ করে টাকা না দিলে, আমাদের নায়ক তো সেই লেভেলেও নাই। একটা মেয়ে একটা প্রতিবাদ করছে অধিকার আদায় করার জন্য, আর নায়ক হয়ে সে প্রকৃতির সবার ন্যাচারাল বিউটি দেখছে। ওই যে জার্নি বাই ট্রেন, সে রচনা লিখবে, প্যারাগ্রাফ লিখবে, এরকম ভাব। ওকে, এরপরে দেখো খুব ক্লাইম্যাক্সের মুহূর্ত। এখন মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত, যখন সে আমার মা আর থাকিতে পারলে না, জিজ্ঞাসা করল তোমার নাম কি মা? মেয়েটি বলল আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার শম্ভুনাথ সেন। তো আমরা এখানে বুঝতে পারি আমাদের নায়িকার বাবার নাম কি, শম্ভুনাথ সেন, আর নায়িকার বাবার পেশা কী ছিল, ডাক্তার। ওকে, এখন যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অবজেক্টিভের জন্য, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। ওকে, কানপুর মেয়ের বাবার বাড়ি, ওই যে মেয়েও আসছে, দলবল নিয়ে নেমে গেছে। দলবল বলতে তার অসময়ে আসলে নায়ক মামার নিষেধ মনে আছে, নায়ক কিন্তু কখনো মামার বিরুদ্ধে যাইতে পারতো না, এই প্রথম মামার নিষেধ অমান্য করছে। আর মাতৃ আজ্ঞা মানে মায়ের আদেশ, মায়ের অর্ডার, মায়ের আদেশ অমান্য করে আর মামার নিষেধ অমান্য করে সে কার বাড়িতে আসছে, কানপুরিতে, মেয়ের বাবার কাছে। কারণ এমন একটা অসাধারণ মেয়ে, একটা ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে, এবং মানে বুদ্ধিমতী সাহসী নারী। আসলেই আমাদের এই নায়িকার ব্যক্তিত্ব দেখে, অসাধারণ যোগ্যতা দেখে এতটাই ইমপ্রেসড
যে নায়িকার বাবার কাছে এসে ক্ষমা চাইতে এসেছে, পরিবারের হয়ে ক্ষমা চাইতে এসেছে, নিজে হয়ে মাথা নত করছে। এটা নতুন যুগের নতুন পুরুষ। পুরুষরা এই লেভেলে পুরুষরা সাধারণত ক্ষমা চায় না। এবং নায়ক অনুপমের মধ্যে যে ইগো প্রবলেমটা ছিল সব ধূলিসাৎ করে দিয়েছে। সে মাথা নত করছে। নতুন যুগের নতুন পুরুষ। এই পুরুষ মাথা নত করে, এই পুরুষ ক্ষমা চায়, এই পুরুষ। আমাদের নায়ক অনুপম চাইলে তো অন্য জায়গায়ও বিয়ে করতে পারতো না? এই নায়িকার চেয়ে অনেক ধনী পরিবারের মেয়ে বিয়ে করতে পারতো, সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বিয়ে করে নাই। এই নায়ক যেন পাপ মোচন করতে চাচ্ছে, প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে, তার যে সে যে অপরাধ করছে সেটারই যেন ক্ষমার পাপ মোচন করতে এই মেয়ের বাবার বাড়িতে এসেছে। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে, হাত জোর করিয়েছে, মাথা হেট করিয়েছে। হাত জোর করিয়েছে, মাথা হেট মানে মাথা নিচু করিয়েছে। সোমনাথবাবু হৃদয় গলিয়েছে, ওকে, হৃদয় গলেছে, ক্ষমা করে দিয়েছে, ভালো তো। কল্যাণী বলিল আমি বিবাহ করিব না। না বলতে পারাটা ব্যক্তিত্ব। যৌক্তিক জায়গায় না বলতে হবে, সব জায়গায় না বলা যাবে না। যেখানে যৌক্তিক জায়গায় যৌক্তিক প্রয়োজনে তুমি না বলতে শিখো। না বলতে পারাটা ব্যক্তিত্ব। সব জায়গায় হ্যাঁ বলতে পারাটা তোমার ব্যক্তিত্ব না। যারা বেশি বেশি হ্যাঁ বলে তাদের জীবনটা হাহাকার, তাদের জীবনটা হা হইয়া যায়। বেশি হা বইল না, হা এবং নায়ের মধ্যে ব্যালেন্স করে চলতে হয়। নায়িকা বলেছে আমি বিয়ে করব না। নায়িকা সিদ্ধান্ত নিয়েছে আমি আর বিয়ে করবো না, কারণ আমাদের নায়িকা সে পুরুষ সমাজকে দেখেছে এবং তার বিয়ের প্রতি আর কোনো নেই। আমি জিজ্ঞাসা করলাম কেন। এই কেনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের নায়ক কোথাও প্রশ্ন করতে পেরেছে কেন? নায়কের যখন বিয়েটা ভেঙে দেয় নায়িকার বাবা, নায়ক কি তার মামাকে জিজ্ঞাসা করেছিল যে মামা তোমার কারণে আমার বিয়েটা ভেঙেছে, কেন আমার বিয়েটা ভেঙেছিল? কেন প্রশ্ন করাটার মধ্যে ব্যক্তিত্ব আছে। সবসময় প্রশ্ন করবে কেন কেন কেন। প্রশ্ন, এবং যেখানে প্রশ্নের উত্তর পাওয়া যায় না সেখানে সমস্যা আছে। প্রশ্ন করতে শিখো। আমাদের নায়ক কিন্তু এখন প্রেমিক হয়ে উঠছে। নায়কের মধ্যে ব্যক্তিত্ব চলে আসছে। এবং নায়কের মধ্যে কেন ব্যক্তিত্ব চলে আসছে? কারণ এই নায়ক কিন্তু মামার বিরুদ্ধে চলে গেছে, মামা নিষেধ অমান্য করছে, মায়ের আদেশ অমান্য করছে। আর এই অমান্য করার মধ্যে দিয়েই যৌক্তিক প্রয়োজনে আইনও অমান্য করতে হয়। যৌক্তিক প্রয়োজনে, জীবনের প্রয়োজনে যৌক্তিক প্রয়োজনে অমান্য করতে হয় অনেক কিছুই। নায়কও সে ভুল থেকে শিক্ষা নিয়েছে, এখন ক্ষমা চেয়েছে মেয়ের বাবার কাছে। কিন্তু আমাদের নায়িকা বলেছে আমি বিবাহ করব না, আর নায়ক বলেছে কেন। দেখো কি অধিকার নিয়ে নায়ক যেন বলতে চায় আমি তো ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি, তারপরও কেন। এই কেন প্রশ্ন করার মধ্যে নায়কের ব্যক্তিত্ব। সে বলিল মাতৃআজ্ঞা, এটা অনুধাবন। মাতৃআজ্ঞা মানে মায়ের আদেশ। এই মায়ের আদেশ বলতে মাতৃভূমির আদেশ। কারণ আমরা জানি নায়িকা কল্যাণী বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে সে নিজেকে মাতৃভূমির সেবায় নিয়োজিত করেছে। মাতৃভূমির সেবায় নিয়োজিত করেছে। মাতৃভূমির সেবা কীরকম? কারণ সে অসহায় ছোট ছোট মেয়েদের পড়ানোর দায়িত্ব নিয়েছে। এটা কি মাতৃভূমির সেবা না? এটা কি দেশপ্রেম না? এটাই তো মায়ের মাতৃভূমির আদেশ। মাতৃভূমির আদেশকেও মান্য করতে হয়। এই মা বলতে গর্ভধারিণী মা না, এই মা বলতে মাতৃ বলতে মাতৃভূমির আদেশ। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? এটা অনুধাবন, এটা গুরুত্বপূর্ণ অনুধাবন। মাতুল মানে মামা, আসলে চোরের মানে পুলিশ। নায়ক যেমন এতদিন মামার দ্বারা পরিচালিত হয়েছে, মামার দ্বারা মোটিভেটেড হয়েছে, আমাদের নায়কও ভয় পেয়ে গেছে যে কিরে আমাদের নায়িকার আবার মামা আছে কিনা। আসলে নায়ক এতটাই হাবাগোবা বোকা, নায়ক যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে এই কল্যাণীর মা জীবিত আছে কিনা, কল্যাণীর মামা আছে কিনা নায়ক তাও জানে না। তাহলে দেখো তো এপক্ষ মাতুল আছে কিনা নাকি, অর্থাৎ এই নায়িকারও মামা আছে কিনা, এই নায়িকাও কি আবার মামার দ্বারা চলে কিনা, মার দ্বারা চলে কিনা। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত নিয়েছে। এটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যে সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত নিয়েছে। তাহলে যদি প্রশ্ন করে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী কিসের ব্রত নিয়েছে? শিক্ষার ব্রত। শিক্ষার ব্রত মানে শিক্ষার সেবা, শিক্ষার দায়িত্ব। সমাজে যারা অসহায় মেয়ে আছে তাদেরকে শিক্ষিত। ওকে, এরপরে আমরা দেখব যে এখানে দেখো আমাদের নায়ক বলেছে আমি আশা ছাড়তে পারলাম না। আশা গুরুত্বপূর্ণ, আশাই তো মানুষ বাঁচে। তো আমাদের নায়িকা বলে দিয়েছে আমি বিবাহ করব না, আমি চিরদিন দেশের সেবা করব, মাতৃভূমির সেবা করব। কিন্তু নায়িকার আশা ছাড়ে নাই আমাদের নায়ক। এবার পরে প্রায় দেখো
তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি, না, কোনো কালেই না। আমাদের নায়ক সে চাইলে তো অন্য জায়গায় বিয়ে করতে পারত, কিন্তু বিয়ে করে নাই। ওই নায়িকা যেখানে ছোট ছোট মেয়েদের, অসহায় মেয়েদের পড়ার দায়িত্ব নিয়েছে, আমাদের নায়কও সেই কানপুরেই থেকে গেল। দেখো তো, তোমরা ভাবছো, এবার দেখো কি বলছে। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু একটা কাজ করে দিই, আর মন বলে এই তো জায়গা অনুধাবন, এই তো জায়গা পেয়েছি। জায়গা পাওয়াটা কি? আসলে নায়িকা নায়ক অনুপম ক্ষমা চেয়েছে, কিন্তু নায়িকা বলেছে আমি বিয়ে করব না। ওকে, নায়কও মেনে নিয়েছে, কিন্তু আশা ছাড়ে নাই নায়িকার। এখন নায়ক কি করে? প্রতিদিন নায়িকাকে কিছু কিছু কাজ করে দেয়, অর্থাৎ নায়িকার যে বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করে। কিভাবে? তোমরা জানো যে আমাদের নায়িকা সমাজের অসহায় মেয়েদের পড়ানোর দায়িত্ব নিয়েছে, তো নায়কও গিয়ে তাদের বিভিন্নভাবে কাজকর্মে সহযোগিতা করে, অর্থাৎ সহযোগী। এবং এতেই নায়ক খুশি যে নায়িকাকে একটু হেল্প করতে পারছে, নায়িকাকে একটু সহযোগিতা করতে পারছে, এবং নায়িকাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এই যে ছোট ছোট মেয়েদের পড়ানোর দায়িত্ব নায়কও কিছুটা নিয়েছে, বিভিন্ন কাজকর্মকে করে দিচ্ছে, এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করছে। সহজ কথা, নায়িকা যে দেশ সেবা করছে, সেটাতে নায়কও অংশগ্রহণ করছে, আর এতেই হ্যাপি। তো ভালোবাসা মানে সবসময় পাইতে হবে এমন না, না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। পাওয়ার মধ্যে যেমন ভালোবাসা, না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। না পাওয়ার মধ্যেও শুভাকাঙ্ক্ষী মানসিকতা থাকে। শুধু পাওয়া মানে শরীরই পাওয়া না, পাওয়া মানে শুধু দেহের পাশে দেহ না, পাওয়া মানে দেহের সঙ্গে দেহ যুক্তবর্ণ হয়ে ঘুমানো না। পাওয়া মানে মনের মাঝে আর একটা মনকে জায়গা করে দেওয়া। তোমাদের নায়কও এই যে দেখো হ্যাপি, এই যে নায়কের নায়িকাকে প্রতিদিন একটু হেল্প করছে, বিভিন্ন কাজকর্ম করে দিচ্ছে। তো এবং দেখো লাস্ট এটা অনুধাবন, ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি, ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি। এই যে একটু জায়গা পেয়েছি, নায়িকাকে বিভিন্ন কাজকর্ম দিচ্ছে, নায়িকাকে প্রতিদিন দেখছে, একটু চোখের দেখা, এটা নায়িকা, এতেই সে খুশি, এটার মধ্যেই। ওকে, তো অপরিচিতা গল্প। এখন এতক্ষণ ধরে আসলে এই অপরিচিতা গল্পের শব্দার্থ টিকা থেকে, মানে আগে একটু লেখক পরিচিতি থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন করতে পারে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত? ইংরেজি হচ্ছে 1861 আর বাংলা হচ্ছে 1268। তোমাদের ইংরেজি থেকে বাংলা সাল বের করা, রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার একটা টেকনিক আছে, সেটা আমি তোমাদের এর আগেও নানা ক্লাসে শিখিয়েছি। 1861, এখানে শত আছে 18, 18 থেকে -6 আর বাদ বাকি সংখ্যার সঙ্গে +7, এটা করে দিলে বাংলা হয়ে যায়। তাহলে 61 আর 7 68, আর 18 থেকে 6 বিয়োগ দিলে 12। ইংরেজি 1861, বাংলা 1268। আবার রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন 1941 সালে, তাহলে বাংলা সাল 100 থেকে বিয়োগ দিবে -6, আর বাদ বাকি সংখ্যার সঙ্গে +7, তাহলে 41 আর 7 48, আর 19 থেকে 6 বিয়োগ দিলে 13। ইংরেজি 1941-এ মারা যান, বাংলা 1348। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ, মৃত্যু তারিখ বাংলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রশ্ন করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখ কত? উত্তর হবে 25শে বৈশাখ। আর যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মৃত্যু তারিখ কত? উত্তর হবে 22শে শ্রাবণ। ঠিক আছে, এরপরে তোমাদের প্রশ্ন করতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে? উত্তর হবে ভিখারিণী গল্প। আর এটা কত বছর বয়সে লিখে? 16 বছর বয়সে। আর এটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1284। ঠিক আছে, আর যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কত খণ্ডে? বিভক্ত 4 খণ্ডে। ওকে, এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু প্রশ্ন করতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ কোন কী রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ উপন্যাস কোনটি, বা রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কোনটি? তাহলে চোখের বালি। ঠিক আছে, তোমাদের প্রশ্ন করতে পারে যেমন 1903 সালে প্রকাশিত, মনে রাখবে 1903 সালে প্রকাশিত চোখের বালি বাংলা উপন্যাস সাহিত্যে এক নতুন যুগের সূচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে শেষের কবিতা, এটা উপন্যাস, মনে রাখবে, ঘরে বাইরে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য নাটক হচ্ছে বিসর্জন, রক্তকরবী, মনে রাখবে নাটক। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ গুরুত্বপূর্ণ বিচিত্র প্রবন্ধ। ওকে, গুরুত্বপূর্ণ। আর নোবেল পুরস্কার পান 1913 সালে, এটা তো আমরা সবাই জানি। তো মৃত্যু তারিখ তো বলেই দিয়েছে। শব্দার্থ টিকা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্নপূর্ণা দেবী দুর্গা, গজানন গণেশ, আমি গুরুত্বপূর্ণ। ফল্গু হচ্ছে একটা নদী। ওকে, এরপরে যদি প্রশ্ন করে যে মনুসংহিতা কি,
এটা মনোরচিত একটা আচরণবিধি হিন্দু ধর্মের গ্রন্থ। আর পঞ্চশর হচ্ছে মদন, কামের দেবতা, প্রেমের দেবতা। অভিষিক্ত হচ্ছে যাকে বরণ করে নেওয়া হয়। তোমাদের একটা প্রশ্ন করতে পারে দক্ষযজ্ঞ অর্থ কী? উত্তর হবে বিশৃঙ্খলা। কী হবে? বিশৃঙ্খলা। আর মহানির্বাণ অর্থ কী? মুক্তি। প্রদোষ অর্থ কী? সন্ধ্যা। প্রদেশ অর্থ কী? সন্ধ্যা। প্রশ্ন করতে পারে ধোঁয়া অর্থ কী? ধোঁয়া অর্থ, এই ধোঁয়া আবার এই যে ধোঁয়া নয়, এই ধোঁয়া হচ্ছে গানের একটা অংশ যেটা গানের মধ্যে বারবার ঘুরে আসে। কানপুর ভারতের একটা শহর। আর অনুধাবন তো বলেছি, তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে অপরিচিত গল্প সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে সবুজপত্র পত্রিকায়। কত সালে, বাংলা কত সালে প্রকাশিত হয়? 1321। আর ইংরেজি কত সালে? 1914। ঠিক আছে। যদি প্রশ্ন করে যে অপরিচিত গল্প সর্বপ্রথম কোন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর হবে গল্প সপ্তক। গল্প সপ্তক। এরপরে আবার এই অপরিচিত গল্পটা কোন গল্প গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হবে গল্পগুচ্ছ। আর যদি বলে গল্পগুচ্ছের কত খণ্ডে অন্তর্ভুক্ত হয়? তৃতীয় খণ্ডে। তো এই যে অপরিচিত গল্প অনেক সময় নিয়ে আসলেই আমি বারবার বলছি, তোমাদের বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুটি আমার কাছে গুরুত্বপূর্ণ। সেজন্য আমি জ্ঞানমূলক অনুধাবন এবং জ্ঞানমূলক অনুধাবনের সঙ্গে সঙ্গে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং টোটাল গল্পের উপর একটা ধারণা দিলাম। আমার বিশ্বাস তোমাদের কাজে লাগে এবং এখন আমরা অন্যান্য গল্প কবিতা নিয়েও আলোচনা করব।